স্যার। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত তাহলে কি কি পড়লাম? পয়েটিক্স পড়ে শেষ করেছি নাকি? পয়েটিক্স কি শেষ হয়েছিল আমাদের? জি স্যার, শেষ হয়েছে। জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা, তাহলে পয়েটিক্সের একটু টেক্সটগুলো বা যেগুলো পড়ানো হয়েছে একটু রিভিশন নিশ্চয়ই দিয়েছ। হুম। আর এদিকে তোমাদের কি অবস্থা? রবিনসন ক্রুসো বলো তো। ব্রিফ, শর্ট, ব্রড, এগুলো কি পড়ে আমরা শেষ করছি? পড়ছি কি না বলো, পড়তেছো এগুলো না পড়তেছো না? সময় কিন্তু এগিয়ে আসছে, হ্যাঁ। একবারেই কিন্তু সবগুলো শেষ করতে হবে, এক সাইড দিয়ে সব আগাতে হবে। অলরেডি আমি আফসালম এবং অ্যাসিটোফেলের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিয়েছি, তাই না? এটা আমাকে পড়া দিতে হবে। রবিনসন ক্রুসো যদি পড়া হয়ে থাকে কোশ্চেন আনসারগুলো, তাহলে আমি চেঞ্জ করে দিব। রবিনসন ক্রুসোর কোনো বিষয় নিয়ে কি আলোচনার বিষয় আছে কিনা বা আলোচনা করার জায়গা আছে কিনা বলো। যেহেতু আমাদের পলিটিক্সটা শেষ হয়েছে, নতুনটা শুরু করার আগেই আমরা এই রবিনসন ক্রুসোর প্রশ্ন বা এগুলো নিয়ে একটু বলতে পারি। আমরা কি পড়েছি বলো? জি স্যার, করেছে। সিরিয়াসলি কিন্তু, হ্যাঁ, আমি আবার বলছি, থার্ড ইয়ার কিন্তু সেকেন্ড ইয়ারে তাও রিভিশন করতে পারলেও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে কিন্তু রিভিশনের জায়গাটা থাকে না, মনে থাকবে? এই জন্য যেটা পড়ার পড়ে ফেলতে হবে। আমি কি তাহলে চেঞ্জ করে দিব? হুম। দেন স্যার। আমি তাহলে চেঞ্জ করে দিলাম এটা। পঁচিশ, এটাকে আমাকে একটু সিরিয়াসলি দেখতে হবে, না তোমাদের উপর ছেড়ে দিলে বিপদ আছে, দেখছো? হ্যাঁ, তোমরা পড়তেছো না হয়তো বা, তোমরা হয়তো বা পড়তেছো না, তাই না? হুম। বিপদ বেড়ে যাবে কিন্তু, বিপদে বিপদ, বিপদের আলখাত থাকবে না। আলখাত বুঝো? আমাদের এদিকে প্রচলিত আছে একটা কথা, যে বিপদের সীমা থাকবে না, টেনশন বেঁধে যাবে, মাথার মধ্যে টেনশন গিজ গিজ করবে তখন। আচ্ছা, তো যাই হোক, পড়াশোনা করো, পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আর গালিভাস ট্রাভেলসের কি খবর বলো তো? গালিভাস ট্রাভেলসের কোনো খবর আছে? হুম। কেউ কথা বলে না রে। আর ইন কোর্সের পড়া পড়া আর ওটা পড়া হচ্ছে না এখন। ইনকোর্স চলতেছে তাই? জি স্যার। জি স্যার, আমারও একই অবস্থা স্যার, ইন প্রসেস একটু। স্যার এই জন্যই চুপ করে আছি, ইন কোর্সের পড়া পড়ে স্যার ওইটা এখনো ওইটা ভালো মতো ধরা হয় নাই। তাহলে তো বিপদ, তাহলে তো দেখে আরো প্রায় 3 মাস এমনি নষ্ট হয়ে যাবে। দুটা ইনকোর্স, একটা টেস্ট, ঠিক আছে? 3 মাস এমনি নষ্ট হবে তাহলে, মোটামুটি যদি ধরো এইভাবে করে। এই জন্য
জন্য একটু সিরিয়াস হতে হবে। স্যার ওইটা তো প্রায় 1.5 মাস হয়েছে দিয়েছেন, ওটা তো আগে থেকে পড়তেই আছে। আর ইদানিং আর কি 4-5 দিন ইন কোর্সের জন্য লেগে যাচ্ছে আমাদের। তো 4 দিনই 8টা এক্সাম শেষ হয়ে যাবে, তো এই 4-5 দিন একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো ভালো, তাহলে আরো সময় দিব, কিন্তু পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, তো যাও, ওগুলো বাদ দিলাম। তো যেগুলো পড়া হচ্ছে বা পড়াচ্ছি সেগুলো একটু ভালো করে পড়ো। হ্যাঁ, আর সময় স্যার হ্যাঁ বলো। হুম। আমাদের প্রেসিডেন্টটা যাবার না হচ্ছে কি স্যার, তো এই জন্য কি ফাইনাল এক্সামে আমাদের সময় দিবে? তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার ধীরে সুস্থে বলো তো। স্যার বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার, ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা, আরেকটা কথা হলো, যেহেতু 6th মান্থ তোমাদের শুরু হলো আজ থেকে, তো আশা করি সবাই গুগল ক্লাসরুমে এর মধ্যে যুক্ত হয়েছো। তো আগামীকাল পর্যন্ত সময় দেওয়া ছিল, বা আজকে পর্যন্ত বলা ছিল যে আজকের মধ্যে যারা যুক্ত না হবে তাহলে ধরে নিব যে তারা হয়তোবা আর ইন্টারেস্টেড না, তাদেরকে মেসেঞ্জার থেকেও রিমুভ করা হবে, এটা সিস্টেম অনুসারে চলবে। ওকে, তো যাই হোক, আমরা তাহলে পয়েটিক্স নিয়ে বা পয়েটিক্সের সামারি টামারিগুলো একটু তোমাদের যে যে বই আছে সেগুলো থেকে আশা করি পড়ে নিবা। এখন তোমাদের তাহলে কি বলবো, যদি ইনকোর্স চলেই তাহলে এখন তো চাপাচাপিও দেওয়া যাচ্ছে না, তাই না, যদি পড়তে খুব ঝামেলাই হয়। জি আচ্ছা। স্যার, একদিনে না 3টা স্যার, করে পরীক্ষা তো। হুম। তাহলে ছুটি আচ্ছা দিয়ে দিবে? অন্যান্য গুলো চলে, আসলে ওই খালি গাড়ি বাস ট্রাভেলসটাই ইদানিং একটু বাদ রেখেছি। আচ্ছা, তাহলে আমি আপাতত তাহলে পড়াই নিই, পড়াই যায় যাক, তা না হলে দেখবো আবার সময় পাওয়া যাবে না। আচ্ছা, কারণ অলরেডি ফার্স্ট ইয়ারের রুটিন দিয়ে দিচ্ছে, তাই না। ফোর্থ ইয়ারের শেষেই ফার্স্ট ইয়ারের রুটিন, ফার্স্ট ইয়ারের শেষেই সেকেন্ড ইয়ারের শেষেই কিন্তু থার্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে তো ফর্ম ফিল আপই শুরু হইলো না এখন। ফর্ম ফিল আপ ওগুলো নিয়ে আর চিন্তা করার কিছু নাই, ঠিক আছে। তো দেখা যাচ্ছে ফর্ম ফিল আপের ডেট হয়তো কিছুদিনের মধ্যে দিয়ে দিবে, যেহেতু ফার্স্ট ইয়ারের কত তারিখ মতো ডেট আছে, এটা সম্ভবত 25 তারিখ পর্যন্ত না কয় তারিখ পর্যন্ত যেন ডেট আছে। ওর পরই সেকেন্ড ইয়ারটা দিয়ে দিবে, 1 মাস টাইম লাগবে, 1 মাস, তাই তো। তারপরে আরো 15 দিন বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিতে রুটিন দিয়ে দিবে, ঠিক আছে। হ্যাঁ, তো সেই হিসেবে চিন্তা ভাবনা বাদ দিয়ে মনে করো তোমাদের পরীক্ষা কবে হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে। কতদূর যাবে, আমার তো মনে হচ্ছে না অতদূর যাবে। ডিসেম্বরে স্যার। হ্যাঁ, মনে করো যে আগস্ট সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট ইয়ার, সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে সেকেন্ড ইয়ার, নভেম্বর ডিসেম্বর হচ্ছে থার্ড ইয়ার, সর্বোচ্চ জানুয়ারিতে যদি যায় খেলতে খেলতে। এমন হলে তো কোর্স শেষ হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এই জন্য একটু পড়তে থাকো ভালো করে, বুঝতে পেরেছো। মনে করো যে থার্ড ইয়ারের আমাদের যেহেতু 50% হয়ে গেছে, হয়ে যাবে আর কি এ মাসের মধ্যেই, ষষ্ঠ মাসে 50% হয়ে যাবে। বাকি প্রত্যেকটার আবার একটা করে করে আমরা আবার পড়বো, সবগুলো কমপ্লিট না করে আমরা একটা একটা করে পড়তে যাবো শেষগুলো। তাহলে মোটামুটি আমাদের ধরো পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে, তারপরে আরেক চালানে আমরা শেষটা পড়তে পড়তে চলে আসবো। এইভাবে করেই মোটামুটি হয়ে যাবে, কারণ একটা করে কোর্স যদি কেউ বাদ দিয়েও পড়ে তা তো কোনো সমস্যা হচ্ছে না, হয় বলো। এটা গত থার্ড ইয়ারেও একই সিস্টেম করা হয়েছিল, কারণ অনেক কোর্স তো সবগুলো হয়তো তোমরা গুরুত্ব দিয়ে না পড়লেও চলবে, কারণ সবগুলো গুরুত্ব দিয়ে পড়ার প্রয়োজনও হয় না। হ্যাঁ, এই জন্য। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি তো কোশ্চেন অ্যান্সার দিয়েই দিতেছেন আমাদেরকে আলাদা গাইড নিতে হবে? এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা যদি মনে করো যে গাইড থেকে পড়বা তাহলে নিতে পারো। স্যার আপনি তো দিয়েই দিতেছেন, এখন কি আমরা আলাদা আরো পড়তে হবে গাইড থেকে, মানে এরকম কিছু একটা? ওই জন্য তো বললাম ঘটনাটা, তো আমি তো দিয়েই দিচ্ছি, যদি গাইড কিনতেই হতো তাহলে তুমি আগে থেকে বলেই দিতাম। এখন বাকিটা গাইড কিনবা না কিনবা তোমাদের উপর ডিপেন্ড করছে, তাই না। ও আচ্ছা স্যার। হ্যাঁ, আমি তো দিয়েই দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ কোশ্চেনের সংখ্যাও তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার একটু বেশি হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোশ্চেনের সংখ্যা কিন্তু অত বেশি ছিল না, ছিল বলো। হ্যাঁ, যতগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি তো দিয়েই দিই। হ্যাঁ, তার ভিতরে যদি ব্যতিক্রম কোশ্চেন আসেই, সে ব্যতিক্রম কোশ্চেন তো কোনো গাইড থেকেও তুমি পাবা না ওইভাবে, বুঝতে পেরেছো। যদি ব্যতিক্রম করে, তো এই জন্য কথা জি স্যার, একদম। যা ইম্পর্টেন্ট
সে সবাই যা বলবে আমিও তাই বলবো, ঠিক আছে? তো এই মিলন স্যারের সাজেশন ভালো, ও ভাইয়ের বড় ভাইয়ের থেকে সব আসছে, ওই ছোট ভাইয়ের কাছ থেকে সব আসছে, ও যখন আসবে তখন সবার থেকেই আসবে, আর যখন আসবে না তখন ও কোনো বই থেকেও আসবে না, তখন টেক্সট যার পড়া থাকবে সে ভালো পড়বে। বুঝতে পেরেছ? এই জন্য যদি তোমাদের মনে হয় যে গাইড কিনবা তো কিনতে পারো, সমস্যা না, সেটা তোমাদের উপর ছেড়ে দিয়েছি। সেটা আমি আজ পর্যন্ত বলিনি, গাইডের কথা বলেছি? হুম, আমি এখনো বলিনি কখনোই। আচ্ছা যাও, তাহলে আমরা আজ থেকে শুরু করব হচ্ছে পরের যে ক্রিটিসিজম আছে সেটা, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, না? জি স্যার। সেকেন্ড, হ্যাঁ, অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা। এইখানে একটু বিষয় হলো যে এখানে যে তোমাদের বইটা আছে, আছে সবার কাছে বই আছে? কোন রাইটারের বই আছে বলো তো? জি স্যার আছে। রামজিলাল। আচ্ছা, তো সবার কাছে রামজিলাল আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখান থেকে পুরো টেক্সটটা অনেকটাই বড় আর পুরো টেক্সটের রেফারেন্স বেশি, এ কারণেই আমি দেখি তোমাদের সাথে মিলে কিনা। প্রথমত হচ্ছে রামজিলাল থেকেই কি এটা নেওয়া? হ্যাঁ, অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, হ্যাঁ রামজিলাল থেকে নেওয়া। দেখো তো এর সাথে মেলে কিনা তোমাদের রামজিলালের সাথে। একটু স্যার কত পেজ? পেজটা তো এই যে 6-7, এইটা দেখো, এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এইটা মিলছে কিনা দেখো, এই জায়গাটা, জি স্যার, ম্যাচ করছে। দ্য ডেট অফ কম্পোজিশন, কেন লিখছে, কি কারণে লিখছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো এখান থেকে মিলে আমাদের একটু পড়তে হবে, কারণ এখানে যে টেক্সটটা আছে দেখো, তোমাদের বইয়ের হয়তো শেষের দিকে টেক্সট হচ্ছে 101 পেজ থেকে, দেখো তো বইয়ে মিলছে কিনা। একশো এক পেজ থেকে এখানে টোটাল আমাদের 71টা প্যারা আছে, ঠিক আছে? তো প্যারাগ্রাফ আছে 71টা, মিলছে না তোমাদের সাথে? কি মিলেছে না বই নাই তোমাদের সাথে? বলো কোনটা। স্যার 101 পেজে তো সামারি দেওয়া। স্যার তোমাদের 130 থেকে স্টার্ট। হয়তো তাহলে তোমাদের বইয়ের সাথে মিলছে না, মানে হয়তো পেজ সংখ্যা মিলছে না, ওর সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, আমরা এখান এইভাবে একটু পড়া শুরু করি, তোমরা একটু তোমাদের বইটাকে খেয়াল রাখবা। আগে আমরা জাস্ট এই অ্যাপোলজি ফর পোয়েট্রির কেন লেখা হয়েছে, কি উদ্দেশ্য, এটা সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া দরকার। কারণ এখানে প্রায় 71টা প্যারাগ্রাফ আছে, সবগুলো প্যারাগ্রাফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ অনেক, যেমন সে পোয়েটিক্স যেমন পড়লাম, অনেক রেফারেন্স আছে, অনেক বিভিন্ন রাইটারের নাম দিয়ে এগুলো আলোচনা আছে, ওগুলো আমাদের পড়ার দরকার হবে না। এটা হয়তো আমরা 2টা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো। তো প্রথমেই কেন লিখলেন, কি কারণে লিখলেন, এগুলো সম্পর্কে আমরা একটু দেখি। তাহলে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি রাইটারের নাম কি?
স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি, তাই না? কত তারিখে লিখেছেন, কি লিখেছেন, ওগুলো আমাদের অত দরকার নেই। এখানে আমরা মেনলি দেখবো যে দ্য অকেশন ফর সিডনিস রাইটিং দিস এসে, এইটা তিনি কেন লিখলেন, অকেশনটা আমরা দেখব। হ্যাঁ, এটা অ্যাপোলজি মানে কি বলতো? অ্যাপোলজি বলতে কি বোঝায়? ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া। হ্যাঁ, এখানে কি বলছে? অ্যাপোলজি মানে এই জায়গাতে আর রিগ্রেটফুল অ্যাকনলেজমেন্ট ফর অফ অ্যান অফেন্স অর ফেইলার, তাই তো? মানে কোনো খারাপ কাজ করেছো বা কোনো কিছুতে করতে ব্যর্থ হয়েছো, তার জন্য অফিশিয়ালি কি করা, একটু অভিযোগ করা। হ্যাঁ, না রিগ্রেটফুল, রিগ্রেট মানে কি? রিগ্রেট প্রকাশ করা, মানে দুঃখ প্রকাশ করা, তাই না? দুঃখ প্রকাশ করা। কিন্তু যদি আমরা একটু সাহিত্যের ক্ষেত্রে দেখি, এখানে দেখি তো কি বলে, দেখো, in literature an apology or apologia refers to a formal written or spoken defense। এখানে কি আর দুঃখ প্রকাশ বোঝাচ্ছে নাকি ডিফেন্স করা বোঝাচ্ছে বলো তো? ডিফেন্স করা বোঝাচ্ছে যে আমি কোনো ভুল করি নাই, আমার দেয় হচ্ছে অফ ওয়ান্স বিলিফস, অ্যাকশনস অর ক্যারেক্টার রাদার দ্যান অ্যান এক্সপ্রেশন অফ রিগ্রেট ফর রং ডুইং। হ্যাঁ, খারাপ কাজের জন্য বা ভুল কাজের জন্য তোমার দুঃখ প্রকাশ এখানে আর বোঝায় না। এখানে বোঝায় কি, আমি যেটা বলেছি, আমি যেটা করেছি, আমি যেটা বিশ্বাস করি তা ঠিক আছে, এরকমভাবে স্পোকেন বা রিটেন একটা ফর্মাল ডিফেন্স। তাহলে এই ক্ষেত্রে তিনি কি করেছেন? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, মানে পোয়েট্রির জন্য তিনি ডিফেন্স নিচ্ছেন। যেমন এখনকার যুগে অধিকাংশ মানুষের চিন্তাভাবনা হচ্ছে কি, সাহিত্য কাজের না, অযথা সাহিত্য পড়া মানে কি সময় নষ্ট করা, এটাই তো নাকি? সাহিত্য কোনো কাজে লাগে না, হুদাই শুধু বই পড়ে কবিদের প্রেম ভালোবাসা পরকীয়া পড়া ছাড়া আর কিচ্ছু নাই এর ভিতরে, অতএব সাহিত্য আধুনিক যুগে পড়ার বিষয় না, এটা তো আমরা বলে থাকি নাকি? এবং অনেক শিক্ষিত মানুষের কাছ থেকেও শুনছি, অনেক আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তো অহরহ শুনতে হয়, স্যার এগুলো পড়ে লাভ কি, ইংলিশ পড়ে লাভ কি, ইংলিশ সাহিত্য পড়ে লাভ কি? হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে যদি এটা বলা হয় যে সাহিত্য পড়ে লাভ কি, তাহলে আমার প্রশ্ন হলো ধর্ম জেনে লাভ কি? বলো, ধর্ম করে লাভ কি বলো তো? ধর্মের কোনো লাভ আছে আমাদের বলো তো? ধর্ম করে কোনো লাভ আছে? আছে স্যার। কি লাভ? স্যার ধর্মটা আসলে আমাদের সামাজিক করে তোলে, সমাজকে একটি সুসংগত করার জন্য আসলে ধর্মের উদ্ভব হয়েছে আমার মনে হয় স্যার। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত মানুষ মনে হয় সেই মানুষের বাহ্যিক শুধু আচার আচরণ এবং খাওয়া দাওয়া পোশাক আশাক বাদ দিয়ে মানুষ কি সেই আগের যেমন বর্বর ছিল, মানুষ কি এখনো সেরকম আছে না বলো তো? পরিবর্তন হয়েছে কোনো? পরিবর্তন তো হয়েছে, আবার পরিবর্তনের বিপরীতটা হয়েছে স্যার। সবকিছুর দিকেই তো আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। হ্যাঁ, এটাই বলছি তো, যে আমার এটা মনে হয় যে ধর্মের যদি প্রয়োজন বোধ করা হয়, যে ধর্মটা কেন প্রয়োজন, ধর্মটা প্রয়োজনই হচ্ছে মানুষের একটা সমাজকে বসবাসযোগ্য করে তোলা, এটাই তো, তাই না? প্রথমত, তারপরে হচ্ছে আদার ওয়ার্ল্ডলি একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে স্বর্গ নরকের একটা ব্যাপার রয়েছে, যেটা আমরা ধর্মটাকে আরো বেশি আমাদের কাছে মানে ভয়ের করে তুলেছে। মানে ভয় মানে কি? মানে হচ্ছে ভয়যুক্ত শ্রদ্ধা, যেটা আমরা বলি ভয়যুক্ত বিশ্বাস। বিশ্বাসে যদি ভয় না থাকে তাহলে তো সে বিশ্বাস শক্তিশালী হচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্বর্গ এবং নরক আমাদেরকে কি করেছে? ধর্মটাকে মানতে উৎসাহিত করেছে। অতএব গড নিজেও আমাদেরকে একটা শাস্তির কথা কিন্তু বলে রাখছে, সেটা হলো কি, খারাপ কিছু করলেই কি আছে তোমার বলো? নরক আছে, চলে যেতে হবে। হ্যাঁ, ঠিক পিতা মাতারা যেমন খারাপ কিছু করছো তো তোমাকে পেটানো শুরু করবো, হ্যাঁ, ওইরকম একটা জায়গা কিন্তু সৃষ্টিকর্তাও আমাদেরকে প্রত্যেকটা ধর্মের মাধ্যম দিয়েই বুঝিয়েছেন যে খারাপ কিছু যাতে না করা হয়। আর খারাপ কিছু আমরা যদি এই পৃথিবীতে না করি, তার মানে পৃথিবীটা আমাদের সকলের জন্য বসবাসযোগ্য হয়ে উঠবে, এবং হয়তো পরবর্তী জগতে পরকালে আমরা গিফট হিসাবে কি পাবো? একটা আজীবন ভালো থাকার একটা জায়গা, সেটা রিওয়ার্ডটা আমরা পাবো, যেটা আমরা
বিভিন্ন সাহিত্যকর্ম দিয়ে বুঝছি। বিশেষ করে আমরা যখন কি পড়ছি, ডক্টর ফস্টাস পড়েছি নাকি, ডক্টর ফস্টাস, তাই না? তাহলে এই জগতে সে খুব আনন্দ মজা করলো, অপরাধ কর্ম করলো, অবশ্যই তাকে এখন সারা জীবন নরকে পড়তে হবে। এই যে ডক্টর ফস্টাস থেকে যেটা পড়লাম, এটাই কি ধর্মকে সাপোর্ট করছে না? বলো। জি স্যার। হ্যাঁ, নাকি ধর্মের বিরুদ্ধে কিছু বলেছে? ধর্মের বিরুদ্ধে কিছু বলেছে? ধর্ম না বিরুদ্ধে স্যার, এখন পর্যন্ত আমার পড়া সব ফিকশন, নন ফিকশন, প্রোজ, পোয়েট্রি সবকিছুই আমার মনে হয় যেন বাস্তবমুখী এগুলোকেই কবিরা তুলে ধরছে। মানে ধর্ম হচ্ছে একটা স্পিরিচুয়াল ব্যাপার, আর সাহিত্য হচ্ছে ইহজগতের প্রোডাক্টিভ ব্যাপার। ইহজগতের ব্যাপারটা দিয়ে সেটাকে ধর্মকে সাপোর্ট করছে, আমাদের সমাজকে বসবাসযোগ্য করার জন্য এটাও কাজ করছে। ঠিক আছে, এটাও আমাদেরকে কি করছে, আমাদের মতো আমরা ধর্মে মেনলি প্রফেটদের পাই, স্পিরিচুয়াল কোনো বিষয় পাই যেগুলো আমাদের ইহজগৎ এবং পরজগতের সাথে লিঙ্কড। আর সাহিত্য আমাদের পুরোপুরি ইহজগতিক, তাই তো, ক্যারেক্টার, চরিত্র, ঘটনা, এগুলো দিয়ে আমাদেরকে কি করে, আমাদেরকেই সঠিক পথে দিক নির্দেশনা করার জন্য পরিচালনা করে। আরেকটা বিষয় হচ্ছে সাহিত্যের আরেকটা উদ্দেশ্য হলো যে এন্টারটেইন করা। যেমন আমরা এখন সিনেমা নাটক দেখি, তাই না? তাহলে অনেকেই আছে না শুধু যে অভিনয় করেই তাদের জীবন চালাচ্ছে, অভিনয় করেই তো জীবন চালাচ্ছে, আছে না অনেকে? জি স্যার, জি স্যার। কেউ ডিরেক্টর হয়ে জীবন চালাচ্ছে, কেউ মানে কি বলবো, অভিনেতা হয়ে চালাচ্ছে, আবার কেউ স্ক্রিপ্ট রাইটার হিসেবে চালাচ্ছে। তার মানে একটা নাটকের পিছনে অনেকজন ব্যক্তি ওই কাজটা করে তাদের জীবন চালাচ্ছে। তাহলে সাহিত্যের মধ্যেও ওই রকম একটা ব্যাপার রয়েছে যে এখানেও এটাও আমাদের একটা ইনকামের একটা উৎস হতে পারে। সাহিত্য লেখা, সাহিত্যকর্মের মাধ্যম দিয়েও আমাদের জীবনটাকে কি করতে পারি, অর্থনৈতিক ইনকামের মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। তার মানে এখানে দুটা বিষয় কাজ করছে, একটা হচ্ছে এন্টারটেইন করা এবং নিজের জীবনকে পরিচালনা করা, আর এর আফটার ইফেক্টটা হচ্ছে আমাদের মোরাল লেসন দান করা। এই অতএব সাহিত্যকে একদমই অকেজো ভাবার কোনো কারণ নেই, একদমই অকেজো ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা যা কিছুই দেখছি, যা কিছুই পড়ছি, যা কিছুই বুঝছি, কোনো না কোনোভাবেই সেগুলো সাহিত্যের মধ্যেই পড়ে। এবং সাহিত্যের প্রধানত কি কি উদ্দেশ্য সেগুলো আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সেটাতে জানবো। আমরা পয়েটিক্সে পড়েছি, সেখানে মেনলি কাঠামোগত ব্যাপারগুলো পড়েছি। সেখানে ওর উদ্দেশ্য ছিল কি ট্র্যাজেডির, সেটা সম্পর্কে আমরা একটু জেনেছি। কিন্তু আলটিমেটলি লিটারেচারের উদ্দেশ্যটা কি, কিভাবে ফিলিপ সিডনি ডিফেন্স করবে যে না, সাহিত্য বা পোয়েট্রি পুরোপুরি অকেজো নয়, এটাকে যে আমরা মনে করছি যে এটা শুধু সময় নষ্ট, এটা শুধু আমাদের জীবনে কোনো কাজে লাগে না, এটাকে মনে করার কোনো কারণ নেই। বরং কিছু কিছু ক্ষেত্রে সাহিত্য অন্যান্য সকল ব্রাঞ্চ আছে, যেসব নলেজ আছে, তাই তো, ব্রাঞ্চ অফ নলেজ আছে, তাদের থেকেও অনেক ঊর্ধ্বে বা উপরে, অনেকটা ধর্মের কাছাকাছি, ধর্মটাকে বলছি না, কিন্তু ধর্মের কাছাকাছি এরকম বিষয়গুলোকে তিনি বলার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন যদি আমরা বলি যে দেখো, আমরা একটু প্রথম দিকে পড়ে থিম অফ, দেখো এখানে কি বলছে, প্রাইমারি থিম অফ এর উদ্দেশ্য হচ্ছে দ্য ডিফেন্স অ্যান্ড সেলিব্রেশন অফ পোয়েট্রিজ ভ্যালু। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ডিফেন্স করছে কার ভ্যালুকে, পোয়েট্রিজ। আর পোয়েট্রি বলতে আমরা শুধু কি পয়েমকে বুঝছি নাকি পুরো সাহিত্যকে বুঝছি? আমরা পোয়েটিক্স পড়ে কি বুঝলাম, মোটামুটি আমরা পুরো সাহিত্যকে বুঝবো, লিটারেচারকে অ্যাজ আ পাওয়ারফুল অ্যান্ড ভার্চুয়াস আর্ট ফর্ম। এটা একটা দেখো, পাওয়ারফুল এবং ভার্চুয়াস বলা হচ্ছে। ভার্চুয়াস মানে কি, তাহলে কোন দিকে যাচ্ছে, নিশ্চয়ই ধর্মীয় ব্যাপারের সাথে যাচ্ছে, তাই না? এখানে কি করছে, সিডনি আর্গুস দ্যাট পোয়েট্রি ইজ নট আ ফ্রিভোলাস পাস টাইম অথবা আ সোর্স অফ লাইজ। এখানে মিথ্যার কোনো সোর্স না, এটা শুধুমাত্র এন্টারটেইনিং এর একটা, তাই তো, মানে অকেজো কোনো পাস টাইম না, বাট রাদার আ পটেন্ট টুল ফর টিচিং ভার্চু অ্যান্ড ইন্সপায়ারিং মোরাল অ্যাকশন। হি রিফিউটস কমন ক্রিটিসিজম ফর পোয়েট্রি বাই অ্যাসার্টিং ইটস অ্যাবিলিটি to combine the strength of philosophy and history while also delighting its audience। তাই তো, যে
এই যে ফিলোসফি এবং হিস্ট্রির সাথে তিনি লিঙ্ক লাগিয়ে বোঝাতে চেয়েছেন যেটা শুধু আমাদের যে পাস টাইম বা এন্টারটেইনিং পারপাসে ব্যয় হয় তা না, বরং এটা আমাদের ভার্চু এবং মোরাল অ্যাকশনকেও কি করে, ইন্সপায়ার করে বা টিচ করে। তার একটা শক্তিশালী টুল হচ্ছে এই সাহিত্যকর্ম। এটাকে তিনি মেনলি বোঝাবেন। তো দেখি কেন তিনি বুঝাবেন। তাহলে নিশ্চয়ই পোয়েট্রিকে কেউ খারাপ কিছু বলেছে নাকি, কেউ হয়তো সাহিত্যকে খারাপ কিছু বলেছে, তার অ্যাকশনে তিনি এই কথাগুলো বলবেন। তো এই জন্য একটু ভালো করে মনোযোগ দিবা এই জায়গাতে। দেখো, সিডনি ওয়াজ আনডাউটেডলি মুভ টু রাইট দিস অ্যাপোলজি অফ দ্য পোয়েটস ফাংশন বাই দ্য ফ্যাক্ট মেনশনড অ্যাবভ দ্যাট স্টিফেন গসন in 1579 dedicated to him the School of Abuse। তাহলে স্কুল অফ অ্যাবিউজ নামে একটা বইকে স্টিফেন গসন নামে একজন ব্যক্তি ফিলিপ সিডনিকে ডেডিকেট করেছিলেন। তাহলে স্টিফেন গসন একটা বই লিখেছিলেন, ঠিক আছে? তো সেই বইটা তিনি ফিলিপ সিডনিকে ডেডিকেট করেছিলেন। যে বইয়ে কি হচ্ছে, ইন হুইচ গসন হ্যাড অ্যাটাকড বোথ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। তাই তো, যে গসন কি করেছে, এই পোয়েট্রি এবং ড্রামাকে কি করেছে, অ্যাটাক করেছে। মানে কি অ্যাটাক করা, মানে কি পজিটিভ কিছু না নেগেটিভ কিছু? ক্রিটিসাইজ করেছেন। হ্যাঁ, তাই বলছে গসন ওয়াজ আ নেটিভ অফ কেন্ট ইন ইংল্যান্ড, বিশেষ করে বোর্ন দ্য ইয়ার বিফোর সিডনি। দেখো, তাহলে বোর্ন দ্য ইয়ার বিফোর সিডনি, তাহলে সিডনির জন্মের আগেই গসনের জন্ম। অ্যান্ড এডুকেটেড অ্যাট ক্রাইস্ট চার্চ, এখানে তিনি পড়াশোনা করেছেন। হুইচ হি এন্টার্ড দ্য ইয়ার আফটার সিডনি লেফট অক্সফোর্ড। গসন হ্যাড ইন হিজ, এগুলো আমাদের দরকার নেই যে পড়াশোনা কোথায় কি করলো। স্যার একটু কালার করে পড়েন। হ্যাঁ, এখানে কালার, আচ্ছা এখানে দাঁড়াও, তোমাদের কাছে কি বই আছে না, একটু বইটার দিকে খেয়াল করো। এবং বলা হচ্ছে হি মানে গসন, সরি এই জায়গায় দেখো, এখন সালটা একটু খেয়াল করো, 1579 এই সময়ে ডেডিকেট করেছিলেন, ঠিক আছে? তো 1579 এটা কোন সময়ের ইয়া বলো তো? এটা এলিজাবেথান এজ। এবং বলা হচ্ছে দেখো, এইখানে একটু খেয়াল করো, গসন হ্যাড ইন আর্লি লাইফ রিটেন পোয়েমস অ্যান্ড প্লেস, গসনও লিখেছেন, বাট ইন 1578-9 হি ওয়াজ সিজড বাই দ্য পিউরিটান মুভমেন্ট। মনে আছে পিউরিটান মুভমেন্টের কারণে থিয়েটারকে তো বন্ধ করা হলো, তাই না? হুইচ হ্যাড বিন স্টার্টেড এগেইনস্ট দ্য থিয়েটার অ্যান্ড দেয়ারফোর স্টপড রাইটিং ফর দ্য স্টেজ। তিনিও কি করলেন, ওই স্টেজ জন্য লেখা বন্ধ করলেন, মানে তিনি ড্রামা বন্ধ করলেন। তখন তিনি কি করলেন, হি পাবলিশড হিজ স্কুল অফ অ্যাবিউজ ইন অগাস্ট 1579। স্কুল অফ অ্যাবিউজ নামে এই বইটাকে তিনি প্রকাশ করলেন। ইন দিস ওয়ার্ক গসন রেফার টু প্লেটোর সেন্সার অফ পোয়েট্রি। তিনি দেখিয়েছেন যে প্লেটো নিজেও নাকি পোয়েট্রিকে কি করেছেন, সমালোচনা করেছেন। অ্যান্ড পোয়েট সেইং, মানে এবং পোয়েট্রি এবং পোয়েটস উভয়দেরকে কি করেছেন, সেন্সার করেছেন, সমালোচনা করেছেন। এই কথা বলে যে নো মার্ভেল দ্যাট প্লেটো শাট দেম আউট অফ হিজ স্কুল, যে প্লেটো নিজেই নাকি পোয়েট্রি এবং ড্রামা বা সাহিত্যকে তিনি তার স্কুল থেকে ব্যানিশ করেছেন, যে তিনি চাননি যে সমাজে সাহিত্য কর্ম থাকুক, ঠিক আছে? তো অ্যান্ড ব্যানিশ দেম কোয়াইট আউট অফ হিজ কমনওয়েলথ অ্যাজ ইফিমিনেট রাইটার্স। এবং তিনি রাইটারদেরকে, বিশেষ করে যারা সাহিত্য লেখে তাদেরকে তিনি ইফিমিনেট মানে হচ্ছে মেলই রাইটার, মানে যাদের কোনো শক্তি নাই, তাই তো, যাদের কোনো কাজ নাই, ঠিক আছে? তো তাদেরকে তিনি তার দেশ থেকে বা তার যে আদর্শ সমাজ ছিল সে সমাজ থেকে তিনি বিতাড়িত করেছেন। তাদেরকে বলেছেন কি, আনপ্রফিটেবল মেম্বার্স। হ্যাঁ, তাহলে পয়েটদেরকে তিনি নাকি বলেছেন ইফিমিনেট রাইটার্স, আনপ্রফিটেবল মেম্বার্স অ্যান্ড আর্টার এনিমিস অফ ভার্চু। এরা নাকি ভার্চুর এনিমি, ঠিক আছে? তো পয়েটরা হচ্ছে কি ভার্চুর এনিমি। এরা সমাজের আনপ্রফিটেবল মেম্বার, এরা কিচ্ছু করে না, শুধু খাই দেয় আর এসব লেখালেখি করে আর অন্যের সময় নষ্ট করায়, ঠিক আছে? তো তারাও লিখতেছে সময় নষ্ট করে, আর অন্যেরা তাদের সময় নষ্ট করে পড়তেছে, কোনো প্রফিটেবল কোনো কাজ হচ্ছে না। এটা নাকি প্লেটো বলেছেন। কি কথা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, এবং গসন অলসো কোটেড টুলি আরেকজন রাইটার, তিনি নাকি বলেছেন as saying that the ancient poets were father of lies। হ্যাঁ, পোয়েটরা নাকি ফাদার অফ লাইজ, হ্যাঁ, মিথ্যার জনক। তারা যত যা লেখে সব মিথ্যা মিথ্যা কি কমনে লেখে। অতএব বাট গসন কন্ডেমড দ্য থিয়েটার অফ হিজ টাইম মোর দ্যান হি কন্ডেমড
আইদার পোয়েট্রি অর ড্রামা। আর গসন কি করেছেন, যে আগের কবিরা কি বললো না বললো সেটা বড় কথা না, তিনি তার সময়ের থিয়েটারকে তিনি প্রচুর সমালোচনা করেছেন, ঘৃণা করেছেন। কারণ সে সময় তো ড্রামা খারাপ হয়ে গিয়েছিল, তাই না? আমরা তো হিস্ট্রি পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, পড়ি নাই? হ্যাঁ, যে শেষ পর্যন্ত কি করা হলো, পিরিটানিজে এসে ড্রামাকে তো পুরো বন্ধ করে দেওয়া হলো। পার্লামেন্টে আইন করার মাধ্যমে ড্রামাকে বন্ধ করে দেওয়া হলো, চার্লস দ্য সেকেন্ডকে বিহেডেড করা হলো, এবং পুরো পিরিটানিজে এরকম কোনো সাহিত্যকর্ম ছিল না যেখানে অ্যাবিউসিভ কিছু ছিল। অতএব হিজ সেন্সর ওয়াজ ডিরেক্টলি চিপলি এগেইনস্ট দ্য ইমোরালিটি অফ দ্য থিয়েটার অর আদার প্লেসেস হোয়ার প্লেস ওয়ার পারফর্মড। অতএব তার সেন্সার বা সমালোচনা যদি আমরা ধরি, তাহলে গসনের সমালোচনা কি আসলে সাহিত্যের জন্য ছিল, নাকি যে সাহিত্যকর্মটা ইমোরালিটিকে তুলে ধরা হয়েছে তার জন্য ছিল? বলো। এখন সাহিত্য একটা মাধ্যম, সাহিত্য একটা মাধ্যম। এখন সে সাহিত্যকর্মের মাধ্যম দিয়ে কেউ খারাপ কিছুও লিখতে পারে, কেউ ভালো কিছুও লিখতে পারে। যেমন সিনেমা নাটকগুলো, সিনেমা নাটকে কি ভালো কিছু তুলে ধরা হচ্ছে, খারাপ কিছু তুলে ধরা হচ্ছে, তাহলে দায়টা কি সিনেমা নাটকের? বলো। না স্যার, যে তুলে ধরছে তার দায়। তারপরে যে রিলস ভিডিও, যে মানে ফেসবুক যে ভিডিও দেখি, এই ভিডিওর মাধ্যম দিয়ে, ইউটিউব ভিডিওর মাধ্যম দিয়ে অনেক শিক্ষণীয় আমরা পাচ্ছি, তাই না? এর ভিতরে ধর্মীয় শিক্ষা পাচ্ছি, এখানে সাহিত্য শিক্ষা পাচ্ছি, আমরা সায়েন্স থেকে শুরু করে সব কিছু পাচ্ছি। আবার এর ভিতরে তাই তো অশ্লীলতা আছে না, সবই তো আছে। তাহলে এটা কি ইউটিউব ফেসবুকের দোষ? বলো। না স্যার, ইউটিউব ফেসবুকের দোষ তো এটা না, এটা হচ্ছে মানুষের অ্যাবিউজ করার দোষ, যে ওই ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াকে তারা খারাপভাবে ব্যবহার করছে। কই তুমি আমি কি খারাপভাবে ইউজ করতে পারবো এগুলো? অন্যরা যেমন পারে, পারবো? বলো। যে নৈতিক তার দ্বারা সম্ভব না। হ্যাঁ, একটা কলম তো মানুষ লেখার যে কাজ করে, তাই না? কিন্তু কলম চুরি করে না? অনেকে কলম দিয়ে দেখি চুরি করে না, সই করে অনেক টাকা তুলে নিচ্ছে, চেকে সরকারি টাকা মেরে নিচ্ছে কিনা? হ্যাঁ, তাহলে এই কলম দিয়েই তুমি ভালো কিছু করতে পারো, আবার কারো চোখও কানা করে দিতে পারবা। তাহলে একটা মাধ্যমকে তো দোষ দিয়ে লাভ নাই। তাই বলা হচ্ছে তিনি সেটাই, যে হিজ সেন্সার ওয়াজ ডিরেক্টলি চিপলি এগেইনস্ট দ্য ইমোরালিটি অফ দ্য থিয়েটার অর আদার প্লেসেস হোয়ার প্লেস ওয়ার পারফর্মড রাদার দ্যান এগেইনস্ট দ্য প্লেস দেমসেলফ। তিনি পুরো প্লের বিরুদ্ধে কোনো সমালোচনা করেননি, তিনি করেছেন ওই থিয়েটার বা ওই প্লেসের প্রতি, যেখানে ইমোরালি থিয়েটারকে ইউজ করে, প্লেকে ইউজ করে কি করা হচ্ছে, অশ্লীলতাকে তুলে ধরা হচ্ছে। সুতরাং as the school of abuse had been dedicated to Sidney thought it his duty to reply to Gosson's indictment. অতএব যেহেতু দেখো সিডনিকে ডেডিকেট করেছে, অতএব সিডনির একটা দায়িত্ব হলো এখন গসন যে সমালোচনা করেছে তার জন্য রিপ্লাই দেওয়া, তো নাকি? যদি রিপ্লাই না দেওয়া হয় তাহলে তো মানে ছোট হয়ে যাওয়া হবে। However, nowhere in his essay does Sidney refer to Gosson's name. কিন্তু যখন আমরা মূল টেক্সটটা যদি পড়ি, তিনি কিন্তু গসনের নামটা উল্লেখ করেননি। হ্যাঁ, যে গসনের এই প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি তা না, তিনি জাস্ট নিজের মতো করে লিখে গেছেন। At the same time, Sidney takes no notice of the fact that Gosson had in fact indicted the theatres and the playhouses rather than poetry itself or a drama itself. এটাও তিনি বলেননি। Sidney defends poetry and drama in general against all those charges which had either been actually leveled against these literary forms or which could be leveled by the Puritans in general. মানে কি দেখানো হচ্ছে, যে তিনি সেই চার্জগুলোর বিরুদ্ধে কথা বলেছেন যেগুলো শুধু পিউরিটানরা নয়, পিউরিটানরাও হয়তো এই লিটারারি ফর্মের বিরুদ্ধে কিছু লেভেল লাগিয়েছিল, আবার জেনারেল পিপলরাও হয়তো কিছু লেভেল লাগিয়েছিল। অর্থাৎ যে দিক থেকেই হোক না কেন, তিনি শুধু যে গসনের কথাবার্তা বলেছেন তা নয়, গসন যে বিরোধিতা বলেছেন শুধু তা নয়, তিনি আলটিমেটলি ওভারঅল একটা ডিফেন্স তিনি পোয়েট্রির করেছেন। তাহলে কেন লিখছেন এই অ্যাপোলজি ফর পোয়েট্রি, সেটা কি বোঝা গেল? স্যার বুঝতে পারছি। স্যার স্টিফেন গসন যে সে কি ড্রামাটিস্ট ছিল? হ্যাঁ, ওই যে বলছেন এখানে তো বলাই হলো যে সেও তো নিজের ড্রামা লিখছিল না? হ্যাঁ স্যার, ওই ড্রামা বন্ধ হয়ে গেছে দিকে সে লিটারেচারকে ক্রিটিসাইজ করা শুরু করছে। এই যে বলছে না, যে এই যে গসন হ্যাড ইন হিজ আর্লি লাইফ রিটেন পোয়েমস অ্যান্ড প্লেস, ঠিক আছে তো, বাট হি ওয়াজ সিজড বাই দ্য পিউরিটানস মুভমেন্ট। দেখো তাকে কি করা ছিল, ধরা হয়েছিল। হ্যাঁ, হি ওয়াজ সিজড বাই দ্য পিউরিটান মুভমেন্ট which had been started against the theater and therefore stopped writing for the stage. হ্যাঁ, সে বন্ধ করে দিল, আর বন্ধ করে এখন ভালো মানুষ হতে চাইছে নাকি? হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলের মতো এরকম আছে না, একটু ভালো হতে চাই। তো যাই হোক, সিডনিস এলোকুয়েন্ট অ্যান্ড ফারভান্ট প্লি ফর পোয়েট্রি, অর্থাৎ তিনি এখন তার যে আগ্রহ প্রকাশ করছেন। হ্যাঁ, প্লি মানে কি, একটা আবেদন, যে পোয়েট্রির পক্ষে, ফর কিন্তু, হ্যাঁ আমি বলছি দেখো
যে অ্যাজ এমিলি লুইস পয়েন্টস আউট, বিভিন্ন ক্রিটিক্স যে কথাগুলো বলছে সেটা প্রথমে একটু বলা হয়েছে ইন্ট্রোডাকশনে, হচ্ছে গসনস ইনভেক্টিভ মানে কি, ইনভেক্টিভ সেন্সটা কি, ইনভেক্টিভ মানে কি, সমালোচনা, ক্রিটিসিজম। হ্যাঁ, সবাই কি লাইনে আছো নাকি অবস্থা? হ্যাঁ দেখো, সমালোচনা, তাই না? ইনসাল্টিং, অ্যাবিউসিভ অর হাইলি ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে সমালোচনা। তাহলে গসনস ইনভেক্টিভ এগেইনস্ট দ্য থিয়েটার হ্যাজ সারভাইভড বিকজ অফ দ্য রিপ্লাই ইট প্রোভোকড ফ্রম সিডনি। ওয়াইল থমাস লজের কথা মনে আছে? থমাস লজ ইউনিভার্সিটি উইথদের মধ্যে না, দেখো প্লেরাইট, সেও কিন্তু কি করেছে দেখো, থমাস লজ যে কি নিজেও একজন প্লেরাইট, এই যে আছে না দ্য প্লেরাইট, তিনিও কি করেছেন, তিনিও কিন্তু ইমিডিয়েটলি আনসার্ড গসনস অ্যাসাল্ট উইথ হোলি পেডান্টিক ডিফেন্স অফ পোয়েট্রি, তার বইটার নাম হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি, এটার মাধ্যম দিয়ে loaded with classical quotation and no other of any interest. Sidney replied to Gosson at his own leisure and apparently for his own satisfaction, because his apology for poetry was published in 1595, long after his death. মানে তার মৃত্যুর পর এটা পাবলিশ করা হয়। Sidney's plea for poetry constitutes one of the most eloquent and most pleasing, অতএব ওগুলো আমাদের বলার দরকার নেই। দেখো, the poet is for him the first lawgivers. সিডনির মতে পয়েটরা হচ্ছে কি দেখো, তারা হচ্ছে ফার্স্ট লগিভার। দ্য ভেটস, তাদেরকে ভেটস বলে ডাকা হচ্ছে। ভেটস মানে বুঝো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেটস? দেখো এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এই ভেটস মানে হলো কি প্রফেট, সিয়ার অর পয়েট। তাহলে ভেটস এর মিনিংটা হচ্ছে প্রফেট অথবা সিয়ার। প্রফেট বা সিয়ার মানে কি, বার্তাবাহক, মানে যারা ভবিষ্যৎ দেখতে পায়, প্রফেসি করতে পারে, তাই না? দ্য টার্ম ভেটস অফেন ইমপ্লাইজ আ কানেকশন টু প্রফেসি অ্যান্ড ফরসাইট, সাজেস্টিং সামওয়ান হু ক্যান ফরটেল দ্য ফিউচার। হ্যাঁ, তো পয়েটদেরকে সিডনি প্রফেটের সাথে তুলনা করেছেন। হ্যাঁ, যে দ্য পয়েট ইজ ফর দ্য ফার্স্ট টাইম for the first lawgiver, the vet, superior to the historian, তারা হিস্ট্রিয়ানের থেকে সুপিরিয়র, who is tied to reality। কারণ হিস্ট্রিয়ানরা দেখো, আমরা পয়েটিক্সে পড়লাম না হিস্ট্রিক ট্রুথ আর পয়েটিক ট্রুথ, তার ভিতরে হিস্ট্রিক্যাল ট্রুথ হচ্ছে যেটা বাস্তবতার সাথে রিলেটেড, যেটা বাস্তব ঘটনা, তাই না? আর পয়েটিক ট্রুথ হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তাই বলছে যে ভেটসকে হিস্ট্রিয়ানদের থেকেও তিনি সুপিরিয়র বলেছেন। and to the philosopher, এমনকি ফিলোসোফারদের থেকেও তুলনা করেছেন, who is necessarily and constantly severe and abstract in his disquisitions। যে ফিলোসোফাররা তাদের আলাপ আলোচনায় অ্যাবস্ট্রাক্ট। অনেক সময় ফিলোসফি কি সবাই বুঝে বলো তো? ফিলোসফি মানুষ পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না সাহিত্য পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে? কোনটা? সাহিত্য পড়তে। রবীন্দ্রনাথ পড়তে সবাই পছন্দ করবে, তার গল্পের মাধ্যম দিয়ে সে প্রচার করছে, গল্পের মাধ্যম দিয়ে সে কিছু তুলে ধরছে। কিন্তু গল্পের মাধ্যম দিয়ে তুলে না ধরে ওই কথাগুলো যদি ফিলোসফিক ওয়েতে তুলে ধরা হয় তাহলে কমন পিপল বুঝবে না। তাই বলা হচ্ছে তাদের কথাগুলো অ্যাবস্ট্রাক্ট, ফিলোসফিদের কথাবার্তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং সেগুলো হচ্ছে সিভিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো জনগণের কাছে ইন্টারেস্ট তৈরি করে না। কিন্তু পয়েটটা কি করে? দ্য পয়েট ইমিটেটস রিয়েলিটি বাট অ্যাট দ্য ওই যে ইমিটেশন করলাম না পয়েটিক্সে, সাহিত্যের কাজ কি বলো? ইমিটেট করা, তাই না? পয়েট্রির কাজ হচ্ছে ইমিটেট করা, রিয়েলিটিকে ইমিটেট করে তাদের সামনে তুলে ধরা। তাই বলছে দেখো, দ্য পয়েট ইমিটেটস রিয়েলিটি বাট এট দ্য সেম টাইম আইডিয়ালাইজ ইট, ইম্পার্টিং অ্যান ইরেসিস্টিবল চার্ম টু হিজ ইমিটেশন। ফার ফ্রম সফটেনিং মেন, পোয়েট্রি হ্যাজ বিন আ চিপ অ্যাওয়েকেনার অফ দ্য ওয়ার্ল্ড লাইক স্পিরিট অ্যান্ড দ্য ভার্চু অফ শিভালরি। হ্যাঁ, অতএব পোয়েট্রিকে বলা হচ্ছে কি শিভালরির সাথে তুলনা করছে, ওয়ার্ল্ড লাইক স্পিরিটের সাথে তুলনা করছে, যে পোয়েট্রি মানুষের মধ্যে সেই ডিজায়ার সৃষ্টি করে, তাই তো? সেই সাহস, এখানে দেখো সেটা বলছে, দেখো, আর আ কল টু ম্যানস কারেজ অর ডিজায়ার ফর গ্লোরি। ইন কনক্লুশন, সিডনি ডিক্লেয়ার্স দ্যাট অলদো ইংলিশ লিটারেচার ইজ স্টিল পোর, ইট ইজ কেপেবল অফ হাই ডেস্টিনিস। মানে কি, আসলে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে হয়তো তৎকালীন সময়ে শুধু উত্থান হচ্ছে, ইংরেজি সাহিত্যের উত্থান হচ্ছে না। দেখো, আমরা যদি হিস্ট্রিকে মনে করি, অ্যাংলো স্যাকশন পিরিয়ডে বা দ্য এজ অফ চসারে কি ইংরেজি সাহিত্য খুব উত্থান হয়েছিল, খুব ভালো ছিল? হ্যাঁ বলো। আমরা পেয়েছি এলিজাবেথান এজে এসে পাইলাম, কিন্তু পরবর্তীতে আবার রেনেসাঁস পিরিয়ডের ওই যে জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজের মধ্যে আবার সাহিত্যকর্ম কি হয়ে গেল?
আবার নিচে ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেল। তারপরে আবার যখন নিও ক্লাসিসিজম আসলো সেখানে আসলো, কিন্তু সাহিত্যকর্ম হয়ে গেল কি স্যাটিরিক্যাল একটা উপায়, স্যাটায়ার করার জন্য, যেখানে মানুষকে কি করা হয়েছে, মানুষের ভুলকে মানুষকে একদম স্যাটিরিক্যালি অ্যাটাক করা হয়েছে। তারপরে রোমান্টিক এজ আসলো, রোমান্টিক এজে এসে নেচার প্রকৃতিকে ইয়ে করলো। কিন্তু আধুনিক যুগ ভিক্টোরিয়ান এজ এবং মডার্ন এজে এসে সাহিত্যকর্মের যে ফ্লারিশমেন্ট সেটা হয়েছে। কিন্তু এই যে যখন এই যে ইয়াটা লেখা হয়েছে, ক্রিটিসিজমটা লেখা হয়েছে, তখন তো সাহিত্যকর্মে শুধু বাচ্চার সময় ছিল, বাচ্চা অবস্থায়, মানে এখন সে হচ্ছে ব্যাপারটা সাহিত্যকর্ম ছিল হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। অ্যাডোলেসেন্স আমরা পড়েছি এইচএসসি লেভেলের প্যাসেজটা, জি স্যার। ঠিক অ্যাডোলেসেন্স কি আলো আধারি একটা অবস্থা, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি না। তা ইংরেজি সাহিত্য তেমনি ওই অ্যাডোলেসেন্স পর্যায়ে ছিল। এই জন্য সে সময় তার ভুল ত্রুটি থাকতেই পারে। হ্যাঁ, অনেকে বলতে পারে সাহিত্যকর্ম দিয়ে কী লাভ, কিন্তু গ্রিক লিটারেচার বা হচ্ছে তোমার যে রোমান লিটারেচারগুলো, সেগুলো কিন্তু অনেক উন্নত ছিল সেই সময়ে। তাই এখন বলছে 3 মেজর ডিভিশনস অফ সিডনিস এসে। সিডনির যে পুরো 71টা প্যারাগ্রাফ আছে, সেই 71টা প্যারাগ্রাফকে 3টা ভাগে ভাগ করেছেন, যে কিছু প্যারাগ্রাফে তিনি কি বলেছেন, তারপরে প্যারাগ্রাফে কি বলেছেন, তারপরে প্যারাগ্রাফে কি বলেছেন। এইভাবে আমরা একটু দেখবো। দেখো, সিডনিস এসে ফলস ইনটু 3 মেজর ডিভিশনস। দ্য ফার্স্ট পার্ট, প্যারাগ্রাফ 1 to 35, এখানে তিনি কি করেছেন, অফার্স আ জেনারেল ডিফেন্স অফ পোয়েট্রি অ্যাজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ লিটারেচার। তাহলে যে কোনো দেশের সাহিত্যের প্রথম ফর্মটাই হচ্ছে পোয়েট্রি। আগে কিন্তু প্রোজ আসেনি। আমরা যদি ইংরেজি সাহিত্যে দেখি, ইংরেজি সাহিত্যের প্রথম লেখাটার নাম কি ছিল বলো তো? সেটা কি ছিল? নভেল। আর এপিক কি? এপিক তো এক ধরনের পোয়েট্রি, তাই না? এমনকি বলা হচ্ছে কি, যে আমরা বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলো পাই, এগুলো তো পোয়েট্রি ফর্মেই, এটা বলা হবে এখানে। তাহলে দেখো সিডনি, তাই বলছে যে 1 থেকে 35 পর্যন্ত সিডনি অফার্স আ জেনারেল ডিফেন্স অফ পোয়েট্রি অ্যাজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ লিটারেচার অ্যাজ অ্যান ইমিটেশন অফ নেচার। এই যে ইমিটেশন, হ্যাঁ, এই শব্দটা আসছে। অ্যান্ড ইয়েট ট্রান্সসেন্ডিং নেচার, সে নেচারকে ইমিটেট করতে যাচ্ছে, কিন্তু ইমিটেট করতে করতে সে নেচারকেও ছাড়িয়ে যাচ্ছে। ট্রান্সেন্ড মানে ছাড়িয়ে যাওয়া। অ্যান্ড অ্যাজ কন্ট্রিবিউটিং বেটার দ্যান ফিলোসফি আর হিস্ট্রি টু দ্য এন্ড অফ অল টিচিং। এবং সে নেচারকে ছাড়িয়ে গিয়ে সে যে মোরাল টিচিংটা দিতে যাচ্ছে, সে মোরাল টিচিংটা ফিলোসফি এবং হিস্ট্রির থেকেও আরও ভালো করে, কন্ট্রিবিউটিং বেটার, ফিলোসফি এবং হিস্ট্রি যা দিতে না পারছে, লিটারেচার তার থেকে আরও বেটার কন্ট্রিবিউট করতে পারছে মোরাল টিচিংয়ের ক্ষেত্রে। দ্যাট এন্ড বিং ভার্চু অ্যান্ড ভার্চুয়াস অ্যাকশন। কারণ কি, প্রত্যেকটা ব্রাঞ্চ অফ নলেজের লক্ষ্যই হলো, শেষ লক্ষ্যই হলো কি, ভার্চু এবং ভার্চুয়াস অ্যাকশনগুলোকে তুলে ধরা। ফিলোসফির কাজও ভার্চুয়াস করা, হিস্ট্রির কাজও কি, অতীত বিষয়গুলোকে তুলে ধরে মানুষকে কি হতে সাহায্য করা, ভার্চুয়াস হতে সাহায্য করা, যাতে এরকম না হয়ে পড়ে। কিন্তু সাহিত্যের কাজও কি, মোরাল টিচিং দেওয়া। অতএব প্রত্যেকটা টিচিংয়ের কাজই হচ্ছে শেষ পর্যন্ত মানুষকে ভার্চু শেখানো এবং ভার্চুয়াস অ্যাকশনগুলোকে গ্রহণ করতে উৎসাহিত করা। তাহলে এই ক্ষেত্রে ফিলোসফি, হিস্ট্রি এবং লিটারেচারের মধ্যে সিডনির মতে লিটারেচার সবচেয়ে কি করতে পারে, বেটার এটাকে রিপ্রেজেন্ট করতে পারে। কি কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে তিনি 1 থেকে 35 পর্যন্ত এটাকে নিয়ে কথা বলেছেন। It is noteworthy that Sydney in saying all this is not content to offer generalization. তিনি কোনো শুধু জেনারেলাইজেশন কোনো কিছু বলেননি, বরং he illustrate almost every remark. তিনি যে ডিফেন্সগুলো দিয়েছেন, সেই ডিফেন্সগুলোকে আবার তিনি এক্সাম্পল দিয়ে দেখো বলছে, he makes with example from ancient classical literature and he refers to several ancient philosophers and historians. তিনি ফিলোসফার, হিস্ট্রিয়ানদেরকে রেফার করে ক্লাসিক্যাল লিটারেচারগুলোকে দেখানোর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ফিলোসফি এবং হিস্ট্রির থেকে লিটারেচার অনেক হাই। এটা তিনি 1 থেকে 35 পর্যন্ত করেছেন। আচ্ছা, আমার একটু গুগল মিটের সমস্যা হয়েছে, এই কারণে প্রিমিয়াম গুগল মিটটায় ক্লাস নেওয়া যাচ্ছে না। এই জন্য হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্লাসটা কেটে গেলে আবার আমি লিঙ্ক শেয়ার করবো, ঠিক আছে? তোমরা আবার যুক্ত হবা। আমার কথা বোঝা গেল? আচ্ছা, এবার বলছে ইন দ্য সেকেন্ড পার্ট 36 to 58 Sydney answers the various objections with which might be and which had been brought against poetry. তাহলে পোয়েট্রির বিরুদ্ধে যে সকল অবজেকশন নিয়ে আসা হয়েছিল সেগুলোর বিরুদ্ধে তিনি কথা বলেছেন, ওকালতি করেছেন। হি নেমস দ্য ভেরিয়াস ফর্মস অফ পোয়েট্রি। এমনকি তিনি পোয়েট্রিরও বিভিন্ন নাম দিয়েছেন, যেমন পাস্টোরাল পোয়েট্রি, এলিজিয়াক পোয়েট্রি, কমিক পোয়েট্রি, স্যাটরিক পোয়েট্রি, দ্য ট্র্যাজিক পোয়েট্রি, হ্যাঁ, লিরিক পোয়েট্রি অ্যান্ড দ্য হিরোইক্যাল পোয়েট্রি।
and points out the merits and the beneficial as well as the pleasing effects of each, এবং প্রত্যেকটা পোয়েট্রি কেন উপকারী সেগুলো তিনি দেখিয়েছেন। Then he deals with the objection which were raised against poetry in general, তারপর তিনি আরও যে সকল জেনারেল অবজেকশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এমনকি হি ডিসমিসেস সামারিলি দোজ স্কফার্স অ্যান্ড স্কুনার্স। স্কফার্স মানে কি? স্কফার্স অ্যান্ড স্কুনার বলতে কাদেরকে বোঝায়? যারা কি করে অন্যের নামে গাড়ি নাকি স্যার, যে ঠাট্টা করে এদেরকে স্কনার্স মানে মক করা, তাই তো? হ্যাঁ, স্কফার্স মানে কি? হু মক্স, ডিরাইডস অর ট্রিটস সামথিং উইথ কন্টেম্পট, ঘৃণা করে, রিডিকুলাসলি দেখে, তাই তো? দেখো স্কুনার্স এটার মানেও এই একই, দেখো ডিসলাইক, হ্যাঁ ডিসগাস্ট, এটা স্কুনার ইজ আ স্কট, এখানে বানানটা এইভাবে দেখানো হয়েছে। ওকে, যাই হোক, তাই বলছে স্কর্নার, আচ্ছা স্কর্নার স্কর্নার একই সেন্সে আসছে। ওইটা হু পোক ফান অ্যাট পোয়েট্রি, যারা কি করছে? পোয়েট্রিকে নিয়ে মজা করছে। মিয়ারলি টু ব্রিং দেমসেলফ ইনটু প্রমিনেন্স, হ্যাঁ মানে নিজেকে প্রমিনেন্স করার জন্য। হ্যাঁ, অনেকে আছে না যে অন্যের নামে ঠাট্টা করে অন্যকে ছোট করে নিজেকে একটু বড় করতে চায়। তা তিনি মনে করেছেন যে এরকম যারা সাহিত্যকে নিয়ে সমালোচনা করেছে তারা আসলে সাহিত্যকে ছোট করে নিজেকে একটু কি করতে চেয়েছে? ভাইরাল করতে চেয়েছে নাকি? যেমন এখন ভাইরাল করার জন্য অনেক কিছু হচ্ছে না, যে বাবার নামে কেউ কেউ, একটা মেয়ের দেখলাম ভিডিও ছিল, সে বাবা মাকে খুব গালিগালা করতেছে, হ্যাঁ দিয়ে সে কি হতে যাচ্ছে? ভাইরাল হতে যাচ্ছে নাকি? ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে ফেমাস সেলিব্রিটি হইতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? সে নিজের বাবা মাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। তাহলে কোন সমাজে আসলা বাবা? হ্যাঁ বলো, কোন সমাজে আমরা আসলাম যে বাবা মাকেও প্রকাশ্যে এসে সমালোচনা করছে তার সন্তান, যে সন্তানকে বাবা মা ভালোবেসে ভালো একটা স্কুলে ভর্তি করাইছিল। বলো কি শিখছে? কথাবার্তা কত স্মার্ট। হ্যাঁ, তাহলে এই স্মার্টনেস যদি এরকমটা হয় তাহলে তো তোমার ছেলে মেয়েদেরকে স্মার্ট করার দরকার আছে, বলো তো? স্যার আপনার কি মনে হয় এখানে কি শুধু বাচ্চাদেরই দোষটা বেশি, নাকি গার্ডিয়ানদেরও কোনো দোষ আছে, বা ওনাদেরও ওইভাবে বড় করার সময় ওইভাবে শাসন করা হয়নি? সেটা তো বলছি, এটা তো অবশ্যই আছে। তার মেয়ে যখন এখানে এসেছে তাহলে অবশ্যই বাবা মায়ের অবস্থানে, যে বাবা মা একটা আছে না, একটা শুনছি না ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে তার বাবা মাকে খুন করেছিল, ওই যে কি যেন নামটা মেয়েটার নাম, ঐশী। হ্যাঁ, তবে বাবা মাকে যে মেয়ে খুন করতে পারে তাহলে তার পারিবারিক শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো অবশ্যই বুঝতে হবে, তাই না? আবার যে পিতামাতার ছেলেমেয়েরা শিক্ষিত, বড় বড় চাকরি করতেছে, তাদের বাবা মাকে তারা আবার বৃদ্ধাশ্রমে রাখতেছে, তাহলে বুঝতে হবে তো এই বাবা আজকে যে বৃদ্ধাশ্রমে আসলো কেন আসলো, এর পিছনে তো অবশ্যই তাকেও ওই বাবা মাকেও তো দায়ভার নিতে হবে। কারণ তারা তাকে তো মানবিকতা শেখায়নি, তারা শুধু তাকে প্রতিযোগিতা শিখিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো? পারিবারিক শিক্ষাটা তো তারাই দিয়েছে, তারা যেরকম শিক্ষা দিয়েছে ওইরকমই ফল। প্রতিযোগিতা এমন ভাবে তুলে ধরেছে যে পিছনে তাকানোর সময় নেই। হ্যাঁ, হয়তোবা সেই লোক নিজেই তার বাবা মাকে না দেখে সন্তানের প্রতি সব টাকা পয়সা ব্যয় করেছে, সন্তানকে বড় করার চেষ্টা করেছে, নিজের বাপ মাকেই সময় দেয়নি। তাহলে সেই সন্তান কি শিখবে? সেই সন্তানও শিখবে যে পিছনে তাকানোর সময় নেই। সফল হওয়ার জন্য শুধুমাত্র আমাদের সামনের দিকে তাকাতে হবে, পিছনে বাপ মা কি খাদে পড়লো না খাইলো ওসব আমাদের দেখার টাইম নাই। কারণ আমরা একটা মিথ্যা প্রতিযোগিতার দিকেই তো যাচ্ছি। এত শিক্ষা, টাকা পয়সা এগুলো কিসের জন্য প্রয়োজন বলো তো? আস্তে আস্তে বাড়ি ঘর সংসার ভেঙে চুরমার হয়ে গিয়ে এখন স্বামী স্ত্রী মিলে থাকতেছে না, সেখানে আবার স্বামী স্ত্রীও থাকতে পারছে না, এমন ফ্যামিলি হয়ে গেল নাকি? এক সময় 5-6টা ভাই এক বাড়িতে একসাথে থাকতো, একসাথে খাইতো, মারামারিতে একটু গন্ডগোল হতেই পারে, তাই না? একসাথে রান্না হতো, একসাথে থাকতো। সেটা ভেঙে ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেল, যেখানে শুধু স্বামী স্ত্রী তার সন্তানরা থাকবে। এখন আবার এমন ফ্যামিলি হয়ে গেল যে ওয়ান প্যারেন্ট ফ্যামিলি, তাই না? হয় বাপ থাকতেছে না, নয় মা থাকতেছে না। তাহলে এইভাবে তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কিসের জন্য এগুলো? সব হচ্ছে এই অর্থনৈতিক সুবিধা, আরাম, ক্ষমতা এবং নিজের ভোগবাদিতা, এগুলো কিন্তু দায়ী। মডার্নাইজেশনের কারণে। হ্যাঁ, মোরাল তো ওই কারণে তো ওটা তো টাচই করতেছে না। ওই জায়গাতে ওই জন্য বললাম যে আমরা যে এত ধর্ম চারিপাশে
কত ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রতিনিয়ত ধর্ম পালন করা প্রত্যেকটা মানুষ, হ্যাঁ ধরলাম যে 10% নাস্তিক, তাহলে 90% তো কোনো না কোনো ধর্ম তারা করতেছে। কিন্তু তারপরেও ধর্মটাকে জাস্ট আমরা অভ্যাসে পালন করছি, ঠিক আছে স্যার, ঠিক আমাদের অন্তরের ভিতরে ঢুকছে না, এইখানেই সমস্যাগুলো হয়ে গেছে। তাই বলছে যে হি অলসো প্রম্পটলি ডিসপোজ অফ দ্য চার্জ দ্যাট পোয়েট্রি ইজ মিয়ারলি রাইমিং অন ভার্সিং, এবং তিনি এটা বলছে যে পোয়েট্রি শুধু রাইমিং আর ভার্স না, এটা শুধু ছন্দ না। হি দেন প্রসিড টু ডিল উইথ দ্য চার্জেস হুইচ হি মেক্স থিংস আর মোর সাবস্টেন্সিয়াল। তারপর তিনি আরও কিছু চার্জকে নিয়ে ডিল করেছেন, যেগুলো নিয়ে মনে করছেন যে আরও কথা বলা দরকার। হি অ্যাসার্ট দ্যাট পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফ্রুটফুল রিপোজিটরি অফ নলেজ, বরং তিনি পোয়েট্রিকে একটা নলেজের ক্ষেত্র বলেছেন, হ্যাঁ, এবং বলছে ফ্রুটফুল। অ্যান্ড ফর দ্যাটস রিজন দেয়ার ইজ নো বেটার ওয়ে অফ স্পেন্ডিং ওয়ান টাইম দ্যান ইন স্টাডি পোয়েট্রি। অর্থাৎ পোয়েট্রি স্টাডি করার মতো আর কোনো ফ্রুটফুল বা বেটার ওয়ে থাকতে পারে না সময় ব্যয় করার। হি ইনসিস্ট দ্যাট পোয়েট্রি টেলস নো লাইজ অ্যান্ড দ্য পোয়েট ইজ অ্যাট লিস্ট, দেখো, দ্য লিস্ট লায়ার অ্যাজ কম্পেয়ার টু আদার মেন অফ লার্নিং। ফিলোসফি বা হিস্ট্রির সাথে তুলনা করেছেন যে ওরা যা মিথ্যা বলে তার থেকে কবিরা একটু কম মিথ্যাবাদী। আর পোয়েট্রি তো মিথ্যা বলার কারণই নেই, কারণ তারা তো বলছে না যে আমি সত্য বলছি, তারা তো সব ইমাজিনেটিভ ক্যারেক্টার দিয়েই লেখে। আমরা যখন ডক্টর ফস্টাস পড়ছি, ডক্টর ফস্টাস যখন পড়ছি তখন কি আমরা ধরে নিচ্ছি না এটা সত্য কাহিনী না? বলো, আমরা কি ধরে নিচ্ছি তো নাকি? তাহলে এটা এখানে মিথ্যার কি আছে? বরং তিনিদের যেটা তুলে ধরা হয়েছে সেটা কি মিথ্যা, মানে ক্যারেক্টারটা মিথ্যা, ইমাজিনারি তৈরি করা, তার ঘটনাটাও তৈরি করা, কিন্তু ওখানে যেটা প্রচার করা হয়েছে সেটা কি মিথ্যা? থিমটা তো সত্য, যে তুমি যদি অপরাধ করো শেষ পর্যন্ত তোমার এরকম ভুগতে হবে। এটা তো হচ্ছে যে পোয়েটিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এখানে হয়তো হিস্ট্রিক ট্রুথ নেই, তাই তো, ডক্টর ফস্টাস বলে কেউ নেই, বা এরকমভাবে মেফিস্টোফেলিস বলে চরিত্র নাই, এরকম বলে হেলেন বলে চরিত্র নাই, এরকম কিছুই হয়তো বাস্তবে ঘটেনি। কিন্তু কবিরা এখানে যেটা তুলে ধরছে ইমাজিনেটরি ক্যারেক্টারের মাধ্যমে, সেখানে তো মিথ্যা বলার কিছু নেই। তাই বলছে হি প্রোটেস্ট এগেইনস্ট দ্য চার্জ দ্যাট পোয়েট্রি করাপ্টস দ্য রিডার্স উইথ ইটস পিকচার্স অফ লাস্টফুল লাইফ অ্যান্ড লাইসেন্সাস লিভিং। এই যেটা আমাদের ছেলেমেয়েরা করে আর কি, যে সাহিত্যকর্ম মানেই কি শুধুমাত্র পরকিয়া আর পরকিয়া নাকি, লাস্টফুল লাইফ অ্যান্ড লাইসেন্সাস লিভিং, হয়তো এইগুলো তুলে ধরা হচ্ছে। তাহলে এই যে মনে করো আমরা থার্ড ইয়ারেও যে কয়টা পড়েছি, থার্ড ইয়ার পর্যন্ত যে কয়টা পড়েছি, এর ভিতরে লাস্টফুল লাইফ, লাইসেন্সাস লিভিং, হ্যাঁ, এরকম কয়টা তোমাকে শেখাচ্ছে বা কয়টা তুলে ধরেছে এখানে যতগুলো পড়েছি আর কি? পাইনি একটা। তাহলে এরকম ভাবে যে পিকচার, হ্যাঁ, রিডারদেরকে করাপ্ট করে ফেলতেছে, এবং এইগুলো পড়ার মাধ্যমে তুমি কি ওইগুলো আরো বেশি করতে উৎসাহিত হচ্ছ, খারাপ কাজগুলো? বলো, যে ম্যাকবেথ যে খুন করলো ক্ষমতার লোভে, এটা কি তুমি করতে চাচ্ছ ওটা শেখার পর? বা ইডিপাস যেমনটা চাচ্ছে যে হেলেনের সাথে তার বিয়ে হবে, হ্যাঁ, হেলেনকে সে ভালোবাসবে, হেলেনকে পাবে, এটা কি আমরা চাচ্ছি যেরকমটা আমরাও করি? বলো। না স্যার, আমরা ওটা পরিণতিটা কি হচ্ছে, পরিণতিটা কি আমাদেরকে জানাচ্ছে। তাহলে পোয়েট্রি কিভাবে করাপ্ট করলো এখানে? তাই বলছে যে পোয়েট্রি যে করাপ্ট করছে এটার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এন্ড হি এক্সপ্রেসেস দ্য ভিউ দ্যাট প্লেটো ওয়াজ নট অ্যান অ্যাডভার্সারি অফ পোয়েট্রি বাট আ প্যাট্রন অফ দেম। আর প্লেটো যে কথাটা বলেছে, যেটা কোটেশন দিয়েছে, ওটা হয়তো অন্য কারণে তিনি বলেছিলেন, কিন্তু আসলে তিনি পুরোপুরি কি পোয়েটদের বিরোধী নন। এইভাবে তিনি কি করেছেন, সেকেন্ড পার্টে পোয়েট্রিকে ডিফেন্স করেছেন। অন্যদিকে ইন দ্য থার্ড অ্যান্ড ফাইনাল পার্ট 59 to 71 সিডনি এক্সামাইন্স দ্য স্টেট অফ ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। শেষে তিনি দেখিয়েছেন যে এরকম কথা আসার পিছনে কারণটা কি, যে তিনি যে সময়ে ছিলেন, যে সময়ে গসন লিখেছেন, সেই সময় আসলে সাহিত্যকর্ম কেমন পর্যায়ে ছিল, এ কারণে তিনি হয়তো লিখতে বাধ্য হয়েছেন। হি মেনশন দ্যাট হোয়াট হি থিংস টু বি সাম এক্সিলেন্ট পোয়েমস সাচ অ্যাজ চসার্স টেলাস অ্যান্ড ক্রেসিডা, আলসোপসারেস লিরিক্স, স্পেন্সার দ্য ফেয়ারি শেফার্ডস ক্যালেন্ডার, বাট অন দ্য হোল হি এক্সপ্রেস হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ হোয়াট হ্যাড বিন। দেখো, কিছু কিছু সাহিত্যকর্ম ভালো ছিল, কিন্তু বরাবরই যেগুলো লেখা হয়েছে অথবা যেগুলো লেখা হচ্ছে ওয়াজ বিং রিটেন ইন দ্য স্পেয়ার অফ পোয়েট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ড্রামা। হি ফাইন্ডস ফল্ট উইথ ইংলিশ প্লেজ ফর ভায়োলেশন অফ দ্য ইউনিটিস অ্যান্ড ফর দ্য মিংলিং অফ কমিক এলিমেন্ট উইথ ট্র্যাজিক প্লেজ। এগুলো কে করেছে বলো তো? হি ফাইন্ডস ফল্ট উইথ দ্য ইংলিশ প্লেজ ফর দেয়ার ভায়োলেশন অফ ইউনিটিস। তাহলে আমরা কি ড্রামার 3 ইউনিটি পেয়েছিলাম না? 3টে ইউনিটি কি ছিল? এইগুলো হয়তো বা ইউনিটিগুলো মেনটেন করা হচ্ছে না। অন্যদিকে কমিকের সাথে, ট্র্যাজিকের সাথে কমিক মেনটেন করা হচ্ছে। এই কাজগুলো কারা করেছে বলো তো? কোন প্লে রাইটাররা করেছে এটা? কোন সময়ের?
এলিজাবেথান প্লেরাইটের। এলিজাবেথের, যেমন যে ক্রিস্টোফার মার্লো, ইউনিভার্সিটি উইট, শেক্সপিয়ার, তাই না? শেক্সপিয়ারের আমরা ওখানে কিন্তু ট্র্যাজিকের মধ্যে কমিকও পাচ্ছি। এইগুলো হচ্ছে হি সেন্সার্স দ্য কমেডি অফ দ্য টাইম ফর কনফিউজিং ডিলাইট উইথ লাফটার। তারা লাফটারের সাথে ডিলাইটটাকে কনফিউজ করে ফেলছে। আচ্ছা, আনন্দ করা আর উশৃঙ্খলা কি, আনন্দ আর উশৃঙ্খলতা কি এক জিনিস? বলো তো। আনন্দ আর উশৃঙ্খলতা এই দুটো কি এক জিনিস? না স্যার, এক জিনিস না। তুমি এখন আনন্দ করবা, তুমি একটা সফলতা অর্জন করেছো তাই তুমি আনন্দ করবা, তোমাকে আনন্দ করতে কেউ নিষেধ করেনি। এখন তুমি করছো কি, বন্ধুদের নিয়ে এসে, তাই তো, উচ্চ স্বরে বক্স বাজিয়ে, ঠিক আছে তো, নাচা গানা করতেছো এবং নেশা করতেছো। কারণ কি, তুমি সফল হয়েছো, তার জন্য তুমি আনন্দ করতেছো। এটা কি বৈধ হলো? এটা কি আনন্দ হলো? বলো। না স্যার, অনৈতিক কাজ হয়েছে এটা। এটা হলো উশৃঙ্খলতা। তাহলে উশৃঙ্খলতার সাথে আনন্দ মিলিয়ে ফেললে কেমন করে হবে? তো এখানেও সেই ডিলাইট উইথ লাফটার, ডিলাইটটা হচ্ছে পজিটিভ আর লাফটার হচ্ছে কি একটা নেগেটিভ সেন্স। লাফটারের সাথে ঠাট্টামি আসে, কিন্তু ডিলাইটের সাথে কি ঠাট্টামি কথাটা আসে বলো তো? তাহলে অনেকে করেছে কি, মানুষকে ডিলাইট দিতে গিয়ে লাফটারের সাথে মিলিয়ে ফেলেছেন, যেটা হচ্ছে অনেকটা স্যাটায়ার গুলো। যেটা হি কন্ডেমস দ্য ইউজ অফ গর্ডি ডিকশন and extravagance in the use of metaphors. However, he believes that English language has great potentialities. যে এখনো হয়তো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাহিত্য যেটা লেখা হচ্ছে সেটা হয়তো এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি, আস্তে আস্তে হয়তো বা পৌঁছাবে। এবার বলেছে আ কমেন্ট অন সিডনিস এসে। তাহলে এই যে এসেটা লেখা হয়েছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা কতটুকু সফল হয়েছে বা কি হয়েছে সেটা আমরা পড়লেই নিশ্চয়ই বুঝতে পারবো। এটা বিভিন্ন ক্রিটিক্স এই কমেন্টটা করেছে, ওগুলো আমাদের পড়ার দরকার নেই। তাহলে এই অ্যাপোলজি ফর পোয়েট্রির যে আউটলাইনটা, এটা কি বোঝা গেল? কেন লিখেছেন, কি বলতে চেয়েছেন, এবং এর ভিতরেই অনেকগুলো কথা কিন্তু অটোমেটিক চলে এসেছে, বেসিক কথাগুলো। এখন ওইগুলোকেই বিস্তারিতভাবে ডিসকাস করা হবে, ঠিক আছে? কি কথা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু তোমরা একটু আবার একটু পড়ে নিও তোমাদের বই থেকে ভালো করে। দেখো, এই যে এই টেক্সট বাদ দিয়ে আমরা সিম্পলিফাইড ভার্সনটাকে একটু পড়বো, ঠিক আছে? কারণ টেক্সটটা অনেক বড় এবং পুরোটা শেষ করতে গেলে অনেক সময়ও লাগবে। আর সাথে সাথে এখানে সে পোয়েটিক্সের মতো অনেক রেফারেন্স আছে, ও বাদ দিয়ে পড়তে হবে। কারণ এক্সাম্পল দিতে গিয়ে অনেক কিছু এক্সাম্পল এসেছে যেগুলো আমরা পড়িও নাই বা ওগুলো বোঝার অত দরকারও নাই। বেসিক জায়গাগুলোকে আমরা টাচ করে দ্রুত পড়ে ফেলবো আর কি। তোমাদের সবার সাথে কি এটা মিলছে তো? দেখো তো, জি স্যার। রামদিলালের যে বইটা আছে এখান থেকে তোমাদেরও জি স্যার একটু পড়বা। এটাও কম বড় না, মোটামুটি বেশ বড়। তারপর আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে রেফারেন্স সেগুলো বাদ দিয়ে। ওকে, তাহলে প্রথমে তিনি কি বলেছেন দেখো, এভরি আর্টিস্ট জাস্টিফাইস অ্যান্ড ডিফেন্স হিজ আর্ট। যে যে কাজ করে, যে যে পেশাতে থাকে, সে কি তার পেশা বা তার কাজের বিরুদ্ধে কেউ কথা বললে কি মেনে নিবে বলো তো? স্যার কলটা সম্ভবত কেটে যাবে এখন। হ্যাঁ, কেটে গেলে আমি লিংক দিব, সমস্যা নেই, টেনশন নিও না। হ্যাঁ, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যেখানে আছি, যে কাজ করছি, সেটা কেউ তার বিরুদ্ধে কথা বললে আমরা নিশ্চয়ই মেনে নিব না। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাই বলছে দেখো, সিডনি বিগিনস বাই সেইং দ্যাট হ্যাভিং চুজেন দ্য প্রফেশন অফ পোয়েট্রি, সিডনি নিজেই যেহেতু পোয়েট্রি লেখার প্রফেশন নিয়েছেন, দো নট ডেলিবারেটলি অর ভলেন্টারিলি, হি নাও থিংস ইট অব্লিগেটরি upon himself to defend poetry and the poetic activity. হ্যাঁ, যে তিনি মনে করছেন যে যেহেতু তিনি নিজেই এর সাথে যুক্ত, অতএব অবশ্যই তাকে এটা তার দায়িত্ব ডিফেন্ড করা। হ্যাঁ,
He finds it necessary to champion this cause because he finds that poetry, which was at one time held in great reverence, হ্যাঁ, যে এক সময় খুব রেভারেন্সের সহিত এগুলোকে দেখানো হতো, হ্যাজ নাও বিকাম দ্য বার্ট অফ রিডিকিউল অ্যামং দ্য পিপল, কিন্তু এটা এখন জনগণের কাছে একটা ঘৃণার জিনিস হয়ে গেছে, হ্যাঁ, ঠাট্টার জিনিস হয়ে গেছে। সো দ্যাট ইভার চিলড্রেন নাও মক অ্যাট ইট, এমনকি বাচ্চারাও, ছোট বাচ্চারাও এখন এটা নিয়ে মক করে। ইভেন সাম ফিলোসফার্স নাও হোল্ড পোয়েট্রি ইন কন্টেম্প্ট, তাহলে দার্শনিকদের মতো মানুষেরাও পোয়েট্রিকে এখনো কি করছে, ঘৃণার চোখে দেখছে। অতএব সিডনি সেইজ ইট ইজ নেসেসারি ফর হিম টু প্রডিউস, অতএব এই কারণেই তিনি এই কাজটা করছেন। তিনি কিন্তু গসনের নামটা উল্লেখ করেননি, জাস্ট তিনি জেনারেলি বলে গেছেন যে অনেকে এটাকে ঘৃণা করছে। এরপরে প্রথম কথাই হলো যে তিনি কি করছেন, পোয়েট্রি পক্ষে তিনি কথা বলছেন, হ্যাঁ, পোয়েট্রির পক্ষে কথা বলছেন। দেখো, পোয়েট্রি সিডনি সেইজ হ্যাজ অ্যামং দ্য নোবেলেস্ট নেশন অ্যান্ড ইন বেস্ট ল্যাঙ্গুয়েজেস বিন দ্য ফার্স্ট সোর্স অফ নলেজ। অতএব পৃথিবীতে যতগুলো বড় বড় দেশ আছে বা আগের উন্নত দেশ ছিল, বা যে বেস্ট ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেটা ল্যাটিন বলো, গ্রিস বলো, বা গ্রিক ল্যাঙ্গুয়েজ বলো, তাই তো, ফ্রেঞ্চ বলো, সংস্কৃত বলো, তাই তো, সব কিছুতেই যদি আমরা বলি, তাহলে প্রথমেই ফার্স্ট সোর্স অফ নলেজই হচ্ছে পোয়েট্রি। তাই বলতে থাকি, ইট ওয়াজ পোয়েট্রি হুইচ সার্ভড অ্যাজ দ্য ফার্স্ট নার্স টু প্রোভাইড অ্যান ইলুমিনেশন ফর দ্য মাইন্ডস অফ ইগনোরেন্ট পিপল। হ্যাঁ, নার্সের মতো করে পোয়েট্রি প্রথম যে কি করেছিল, যে অজ্ঞ অশিক্ষিত মানুষের মনকে মহৎ করতে পেরেছিল, ঠিক আছে তো, আলো দান, ইলুমিনেশনকে আলো দান করেছিল যেন। ইট ওয়াজ পোয়েট্রি হুইচ ডিসপেলড দ্য ইগনোরেন্স অফ দ্য পিপল অ্যান্ড প্রিপেয়ার্ড দেম ফর দ্য অ্যাকুইজিশন অফ মোর ডিফিকাল্ট ফর্মস অফ নলেজ। হ্যাঁ, যে ধর্মের মতো বিষয়গুলোকেও এখানে কি করা হয়েছে, এই পোয়েট্রি বা ভার্স ফর্মে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ইট ওয়াজ পোয়েট্রি হুইচ ডিসপেলড দ্য ইগনোরেন্স অফ দ্য পিপল অ্যান্ড প্রিপেয়ার্ড দেম ফর দ্য অ্যাকুইজিশন অফ মোর ডিফিকাল্ট ফর্মস অফ নলেজ। Therefore, people who now censor poetry simply betray their ingratitude to it by failing to recognize the service which it has rendered. অতএব তার মানে কি, এখনকার যারা অন্তত পোয়েট্রিকে সমালোচনা করছে, তারা আসলে ভুলেই গেছে যে আজকে যে নলেজ তারা পাচ্ছে, সেটার শুরুটা কিন্তু ওই পোয়েট্রি দিয়েই হয়েছিল। তাই তাদেরকে তিনি কি করছেন বলে অকৃতজ্ঞ বলছেন না, ইনগ্র্যাটিটিউড তারা প্রকাশ করছে বলে মনে করছেন। Those who condemn poetry are behaving like hedgehog, which having been hospitably received in a den, turn out his host. কাদের মতো বলো তো, যে হেজহগ একটা প্রাণী, যে একটা গুহাতে আশ্রয় পাওয়ার পর যে তাকে আশ্রয় দিয়েছিল, তাকেই সে তার ওই ডেন থেকে বার করে দিচ্ছে। এটা এখন বর্তমান সমাজে, বর্তমান দেশের ভিতরে কোন জাতির সাথে মিলে বলো তো? ইহুদি জাতির সাথে। ইহুদির সাথে আর কি, যারা থাকতে দিল জায়গা, তাদেরকে এখন তাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা এরকম। দেখো, এদের সাথে তুলনা করছে সে, বলছে দে আর অ্যাক্টিং লাইক দ্য ভাইপার, হ্যাঁ, হুইচ আফটার ইটস বার্থ কিলস ইটস ওন প্যারেন্টস। যে ভাইপারের মতো, যাদের জন্মের পর তাদের খাবার হিসাবে তাদের প্যারেন্টসকে আগে কিল করে। তাই যারা এরভাবে পোয়েট্রিকে সমালোচনা করছে, তাদেরকে তিনি ভাইপার, হেজহগ বলে তুলনা করছেন। সুতরাং পোয়েট্রি ওয়াজ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ কম্পোজিশন এভরিওয়্যার। ইন গ্রিস ফর ইনস্ট্যান্স দ্য আর্লিয়েস্ট রাইটার্স ওয়ার পোয়েটস, যেমন হোমার, হেসিয়ড না, দ্য আর্লিয়েস্ট গ্রিক রাইটার্স ওয়ার, দেখো, মিসিয়াস, হোমার, হেসিয়ড। দেয়ার ওয়ার নো রাইটার্স অফ এনি কাইন্ড বিফোর সিঙ্গার্স লাইক অরফিউস অর লিনাস, who having placed knowledge at the disposal of the coming generation through their songs. সঙের মাধ্যমে তারা পরবর্তী জেনারেশনের কাছে কি করত, নলেজটাকে বিতরণ করত। ডিজার্ভ টু বি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ লার্নিং। অতএব এই কারণেই বরং এই সিঙ্গারদেরকে বা পয়েটদেরকেই ফাদার অফ লার্নিং বলা যায়। যেমন অরফিউস অ্যান্ড লিনাস হ্যাড দ্য পাওয়ার টু ইন্সপায়ার ইন পিপল আ লাভ অফ নলেজ, যে তাদের গানের মাধ্যমে বা কবিতার মাধ্যম দিয়েই জনগণের মধ্যে নলেজের প্রতি যে ভালোবাসা, সেটাকে তারা ইনস্টিল করতে পেরেছিল। Said they did so by the irresistible sweetness of their songs. It was for this reason that Amphion was believed to have moved stone with his poetry to build the city of Thebes. থিবস নগরীর কথা মনে আছে? বলো, কোথায় পড়েছিলাম থিবস?
ইডিপাস হ্যাঁ, সেই থিবস শহরও নাকি তৈরি করতে যে স্টোন ব্যবহার করা হয়েছিল, সেই স্টোনকে নাকি অ্যাম্ফিয়ন তার কবিতার মাধ্যম দিয়ে ওদেরকে মুভ করেছিলেন। কবিতার এত শক্তি, হ্যাঁ, মানে এই কবিতা মানে কোনো মেয়ের নাম না, মানে পোয়েট্রি, হ্যাঁ। It was for this reason that Orpheus was believed to have held even the least spell bound by his music, হ্যাঁ, যে তার মানুষকে মোহিত করে ফেলতো তার মিউজিক দিয়ে। আর অ্যামং দ্য রোমান্স, এটা তো গেল গ্রিসে। এবার বলতেছে অ্যামং দ্য রোমান্স টু দ্য আর্লিয়েস্ট রাইটার্স ওয়ার পোয়েটস লাইক লিভিয়াস, অ্যান্ড্রোনিকাস অ্যান্ড এনিয়াস। The same was the case in Italy, where the earliest writers were the poets like Dante, Boccaccio, Petrarch. Era hচ্ছে earliest writer, they were poets. The English people had their Gower, হ্যাঁ, ওই যে মনে আছে না অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে, হ্যাঁ। তারপর হচ্ছে চসার, who set a noble example to others with their poems and who beautified their native language by writing poems. তাহলে এই সবাই, সব দেশেই পোয়েট্রি হচ্ছে আর্লিয়েস্ট ফর্ম অফ নলেজ, অ্যান্ড এর মাধ্যম দিয়েই কমন পিপলের কাছে জ্ঞানের আলো ছড়াতে পেরেছিল। অতএব আজকে তাকে যদি সেন্সর করা হয়, যদি মনে করা হয় যেটা অকেজো অলসতার একটা বিষয়, তাহলে তো সেটাকে আসলে মেনে নেওয়া যায় না। কি কথা বুঝতে পেরেছো সবাই, কি বলতে চাচ্ছে? জি স্যার। ঘুমিয়ে টুমে গেলা নাকি সবাই? হ্যাঁ, কিন্তু না স্যার। কি কিছু বোঝা যাচ্ছে? কি বলতে চাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। তারপর কি বলা হচ্ছে, ইভেন ফিলোসফি ওয়াজ ফার্স্ট টট ইন ভার্স, মানে নলেজের মাধ্যমই ছিল হচ্ছে ভার্স, হ্যাঁ, মাধ্যমটাই ছিল ভার্স, সেটা যে ধরনের নলেজই হোক। তাই বলছে দেখো, পোয়েট্রি ওয়াজ ইনডিড আ পায়োনিয়ার ইন দ্য স্পিয়ার অফ নলেজ। তাহলে জ্ঞানের ক্ষেত্রে পায়োনিয়ার হচ্ছে পোয়েট্রি। দিস ইজ প্রুভড বাই দ্য ফ্যাক্ট দ্যাট ফর আ লং টাইম দ্য ফিলোসফার অফ গ্রিস অ্যাপিয়ার টু দ্য ওয়ার্ল্ড আন্ডার দ্য গাইজ অফ পোয়েটস। সরি, আমি একটু আসছি। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। তাই বলছে দেখো, তাহলে কি হচ্ছে যে নলেজের পায়োনিয়ারই হচ্ছে পোয়েট্রি, হ্যাঁ। যে গ্রিসের যারা ফিলোসফার ছিলেন তারাও তো পোয়েটের ছদ্মবেশে এসেছিল, কারণ তারা ভার্স ইউজ করেছে। যেমন সাচ ফিলোসফার্স অ্যাজ থ্যালিস, হ্যাঁ, এমপিডোকেলস, হ্যাঁ, এবং হচ্ছে ফার্মেনিডিস গেভ এক্সপ্রেশন টু দেয়ার ফিলোসফিক্যাল আইডিয়াজ অ্যান্ড থিওরিজ ইন ভার্স। তারা তো ভার্সেই লিখেছিল। এমনকি পিথাগোরাস অ্যান্ড ফসিলাইডস স্টেটেড দেয়ার মোরাল কাউন্সিল ইন ভার্স, হ্যাঁ, সবাই তো ভার্সেই লিখেছে। লাইকওয়াইজ দেখো দেখো কি টাইরিউস অ্যান্ড সলন ইউজড ভার্স টু ডেসক্রাইব ওয়ার মেটার্স, তার ইতিহাসকেও ভার্সের মাধ্যমে দিয়েছে, মেটার্স অফ স্টেট পলিসি রেসপেক্টিভলি। Or we can say that all these men were actually poets who used their poetic talent to convey the highest kinds of knowledge to the people through their verse. অতএব তাদেরকে আমরা আলাদা করে পোয়েটসই বলতে পারি, কারণ তারা ভার্সের মাধ্যমেই সবকিছু দিতে পেরেছিল। The fact that Solon was actually a poet is proved by his having written in verse the famous fable of Atlantic Island, a fable which was continued by Plato, যেটা প্লেটো চালিয়েছে। তাহলে এরকম ফেমাস কিছু ফেবল যেগুলো সলন ভার্সের মাধ্যমেই লিখেছে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তোমাদের যুক্তিগুলো দেখাতে হবে, যেটা এখানে বলা হয়েছে। দ্য ইনসাইড অ্যান্ড স্ট্রেংথ অফ প্লেটোস, দেখো ওয়ার্ক ওয়ার সার্টেনলি ফিলোসফি, দেখো ইনসাইড অ্যান্ড স্ট্রেংথ ছিল হচ্ছে ফিলোসফি, তাই তো, কিন্তু বাট দ্য স্কিন অ্যান্ড বিউটি অফ হিজ ওয়ার্ক ডিপেন্ড লার্জলি অন ইটস পয়েটিক্যাল কোয়ালিটি। তাহলে প্লেটেও কি করেছে, তার এই ফিলোসফিক্যাল আইডিয়াগুলো ভার্সে বা পয়েটিক্যাল কোয়ালিটির মাধ্যমে তুলে ধরেছে। এমনকি দ্য ডায়ালগস রিটেন বাই হিম শো দ্য অ্যাথেনিয়ান সিটিজেন্স টকিং টু ওয়ান অ্যানাদার ইন হাইলি ইলোকুয়েন্ট অ্যান্ড পয়েটিক্যাল ল্যাঙ্গুয়েজ, যে তিনি যে এথেন্সের লোকজনের সাথে কথা বলতেন, ডায়ালগগুলো সেগুলো
ওই পয়েটিক্যাল ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে? এমনকি বলছি কি দ্য অ্যাথেনিয়ান সিটিজেন্স কুড নেভার হ্যাভ স্পোকেন টু ওয়ান অ্যানাদার ইন দ্য ডেইলি লাইফ ইন দ্য ম্যানার ইন হুইচ দে হ্যাভ বিন মেড টু স্পিক ইন দ্য ডায়ালগস রিটেন বাই প্লেটো। অতএব মূল কথা হলো কি, দেখো ইট ইজ ইন আ পয়েটিক্যাল ম্যানার দ্যাট প্লেটো ডেসক্রাইব দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ দ্য অ্যাথেনিয়ান সিটিজেন মিট। অতএব ইট ইজ পয়েটিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্যাট প্লেটো ডেসক্রাইব দ্য অর্ডার অফ আ ব্যাঙ্কুয়েট অর দ্য ডিলাইটফুলনেস অফ এ ওয়াক। মানে কমন পিপলদের হাতে কথাবার্তা বলতে গিয়েও তিনি ওই পোয়েট্রির টোনেই কথাগুলো বলতেন, কারণ সেগুলো কি পরে বলবে কেন পোয়েট্রি ফর্মে বা ভার্স ফর্মে লেখা হতো, ঠিক আছে? তো এরকম বলছে ডেসক্রিপশন অফ দিস কাইন্ড আর ট্রুলি দ্য ফ্লাওয়ার্স অফ পোয়েট্রি। অতএব এই যে দেখো ফিলোসফি, হিস্ট্রি, হ্যাঁ, এমনকি ম্যাথমেটিক্স সব কিছু কিসের মাধ্যমে, কোন ফর্মে লেখা হচ্ছে বলো? হ্যাঁ, পোয়েটিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ভার্স ফর্মে লেখা হয়েছে। অতএব যার মাধ্যম দিয়ে তারা এখানে পৌঁছালো তারাই আজকে তাকে ঘৃণা করছে। হ্যাঁ, এমনকি দেখো এতক্ষণ ফিলোসফারদেরই বললো, এবার বলে হিস্ট্রিয়ানদের। হ্যাঁ, হিস্ট্রিয়ান অলসো এমপ্লয় পোয়েটিক মেথড ইন রাইটিং অফ হিস্ট্রি। Historians have to record actual incidents and happenings, but even historians have been glad to borrow the poetic style of writing, and the solidity which is the characteristics of poetry, এর মাধ্যমে। That is the reason why the historian Herodotus used the name of the 9 muses as the title for his 9 volumes of history। তাহলে হিস্ট্রির যে 9টা বই সেগুলোকেও ওই যে পোয়েট্রির যে মিউজের নাম আমরা পাই, তাই না? মিউজের নাম কি মনে আছে তো? 9 মিউজ, 9 সিস্টার, ঠিক আছে না? আমরা এপিক পড়তে গিয়ে জেনেছিলাম না? হ্যাঁ, ক্লিও আছে না এরকম? জি স্যার। হ্যাঁ, তাদের নাম। নট অনলি দ্যাট, হি এন্ড দ্য আদার হিস্ট্রিয়ানস who followed him derived from poetry their method of describing passions in a moving manner. They also followed the method of poetry by putting into the mouth of great kings and commanders eloquent and powerful speeches which those kings and commanders could not actually have uttered। যে তিনি যে গ্রেট কমান্ডার বা গ্রেট যে কিংদের কথা বলেছেন, তাদের যে কথাবার্তাগুলো সেগুলো তো পোয়েট্রি ফর্মে লেখা হয়েছে। Thus it is certain that neither philosopher nor historians could have achieved such popularity among the people if they had not employed poetic methods and modes of writing. So the fact is that even in present times the people of countries where learning has not yet taken any roots, মানে যেখানে মানুষ শিক্ষিত হয়নি বা এখনো লার্নিং যেখানে শুরুই হয়নি, সেখানেও পিপল ডু হ্যাভ সাম ফিলিং অ্যান্ড রিগার্ড ফর পোয়েট্রি। তারাও অন্তত পোয়েট্রিকে শ্রদ্ধা করে। আর আমাদের মতো শিক্ষিত সমাজেও পোয়েট্রিকে ঘৃণা করছে, এটা তো মেনে নেওয়া যায় না। এটা কি এক ধরনের কিসের মতো, মির্জাফরি নাকি? হ্যাঁ, যে যার মাধ্যম দিয়ে এতদূর পৌঁছাইছে সেটাকেই এখন মানুষ ঘৃণা করতেছে। এটা কি ডিবেটিং এর মতো না? এটা বলো তো, রাইটিংটা কি মনে হয়? জি স্যার। তারপর পোয়েট্রি ইজ রেসপেক্টেড ইভেন ইন দ্য মোস্ট বারবারাস কান্ট্রিজ। এমনকি বারবারাস মানে কি? বর্বর না? যারা হিংস্র, অশিক্ষিত, ইলিটারেট, তারাও অন্তত পোয়েট্রিকে রেসপেক্ট করে। বলছে ইন টার্কি দেয়ার আর নো রাইটার্স এক্সেপ্ট দ্য থিওলজিয়ানস অ্যান্ড পোয়েটস। এমনকি তুরস্কতেও, মানে তুরস্ক যখন এরকম ব্যাবারিয়ান কান্ট্রি ছিল, সেখানেও থিওলজিয়ান এবং পোয়েট ছাড়া অন্য কোনো রাইটার ছিল না। ইন আয়ারল্যান্ড হোয়ার লার্নিং ইজ ইয়েট ইন ইটস প্রাইমারি স্টেজেস, যেখানে আয়ারল্যান্ডে এখনও লার্নিং বিষয়টা খুব প্রাইমারি স্টেজে আছে, সেখানেও দ্য পোয়েটস আর হেল্ড ইন গ্রেট ভেনারেশন, খুব শ্রদ্ধার সহিত গ্রহণ করা হয়। এমনকি ইভেন অ্যামং দ্য রেড ইন্ডিয়ানস হু আর দ্য মোস্ট বারবারাস অ্যান্ড প্রিমিটিভ পিপল and who do not yet know the art of writing, there are poets who make, sing and songs describing the deeds of their ancestors and qualities of their gods. অতএব if ever learning comes to these people, এরকম অশিক্ষিত barbarous পিপলদের কাছে যদি শিক্ষা কোনোভাবে এসেই থাকে, it would be because their hard dull wits have already been softened and sharpened by the sweet delights of poetry। বরং এই পোয়েট্রির মাধ্যম দিয়ে তাদের ডাল ব্রেইনকে সফট করা হয়েছে, এই জন্য তারা আজকে শিক্ষার যে ব্যাপারটা সেটা গ্রহণ করতে পারছে। আনটিল দিস দিস পিপল এক্সপিরিয়েন্স সাম প্লেজার ইন মেন্টাল অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ লিসেনিং টু দিস সং, দে উড নট ফিল ইনক্লাইন্ড টু অ্যাকোয়ার এনি নলেজ। হ্যাঁ, অতএব এইটা শোনার আগ পর্যন্ত, এই পোয়েট্রির টাচ না পাওয়া পর্যন্ত তারা কখনোই জ্ঞান অর্জনের জন্য এত আগ্রহী ছিল না। দে উড অ্যাকুয়ার আ টেস্ট ফর নলেজ অনলি আফটার দেয়ার মাইন্ডস হ্যাভ বিন এডুকেটেড বাই সংস হুইচ দেয়ার পোয়েটস হ্যাভ কম্পোজড অ্যান্ড রিসাইটেড টু দেম। সুতরাং ইন ওয়েলস হোয়ার দ্য ডিসেন্ডেন্ট অফ অ্যানশিয়েন্ট ব্রাইটনস লিভ, there is sufficient evidence to show that for a long time these people had poets who were known as bards।
হ্যাঁ, যে ব্রাইটনে মানে ব্রিটেন ইংল্যান্ডে, হ্যাঁ, সেখানেও পয়েটদেরকে কি বলা হতো? বার্ডস বলা হতো না? ওয়াইল দ্য কনকোয়েস্ট অফ রোমান্স, স্যাকশনস অ্যান্ড ডেইনস অ্যান্ড নরমানস, ইংল্যান্ডের প্রথম দিকের, সেখানেও কি করা হয়েছে? সেখানেও দেখো বিন ফরগটেন অ্যান্ড দেয়ার পয়েটস আর স্টিল রিমেম্বার দিস ডে। সেই সময়ের যারা রাজা ছিল, যোদ্ধা ছিল, তাদেরকে কেউ মনে করছে না, তাদের সবাই ভুলে গেছে, কিন্তু পয়েটদেরকে ঠিকই সবাই মনে রাখছে। Thus poetry has a long history in Wales. It began in the earliest times and it is continuing still. But as the founder of most of the branches of knowledge were the ancient Greeks and after them the ancient Romans. অতএব গ্রিকদের পরে হচ্ছে রোমান্স, আর এখানে যারা আছে তারা হচ্ছে পয়েট। It would be worthwhile taking a look at the position which poetry held among them. অতএব এখন দেখো তাহলে পোয়েট্রি তাদের কাছে কেমন ছিল, পোয়েটরা কেমন ছিল। হ্যাঁ, তাহলে পোয়েট্রিকে আমরা কেন এইভাবে ঘৃণা করছি? তাহলে হিস্ট্রিয়ান, ব্যাভারিয়ান, তাই তো, ব্যাভারিয়ান যে সোসাইটি রয়েছে তার সাথে সাথে ফিলোসফাররা সবাই তো পোয়েট্রিকে, পোয়েটিক ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করেছে, তাহলে কেন পোয়েট্রিকে ঘৃণা করতে হবে? এমনকি বলছে দেখো, দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য অ্যানশিয়েন্ট রোমান্স, এমনকি রোমানদের মধ্যে, এতক্ষণ পড়লাম গ্রিকদের ভিতরে, এখন পড়বো রোমান, তাই না? রোমানরা পোয়েট্রিদেরকে কীভাবে গ্রহণ করেছে দেখো। অ্যামং দ্য অ্যানশিয়েন্ট রোমান্স আ পোয়েট ওয়াজ কল্ড ভেটস। দ্য ওয়ার্ড ভেটস মিন আ ডিভাইনার, ফরসিয়ার আর প্রফেট। This means that the ancient Romans had bestowed a heavenly title upon the poet, যে তাদের পোয়েটদেরকে তারা কি করত? হেভেনলি একটা মানে টাইটেল তারা দিয়েছিল। and regarded poetry as a form of divine knowledge, এবং যারা পোয়েট্রি লিখতে পারতো মনে করা হতো এটা একটা স্বর্গীয় কি একটা জ্ঞান, তাই না? যে আছে বলে তারা এগুলো পারতেছে। যেমন অন্ধ হোমার ছিলেন অন্ধ, সে কি করে অত বড় বড় ইয়া লিখতে পারে, এপিক লিখতে পারে? হ্যাঁ, জন মিল্টন যেমন, হ্যাঁ, তিনি অন্ধ অবস্থায়, হ্যাঁ, 2-3টা এপিক লিখেছেন, হ্যাঁ, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন্টের মতো। পানি খাও, তা বলবো না আমি দিছি। Poetry is something which has a most fascinating effect on the human heart. The ancient Romans admired the art of poetry to such an extent that they regarded as prophetic any verse which caught their notice by chance. হ্যাঁ, মানে যদি তারা কোনো কবিতা লাইন পেত তাহলে সেটাকে মনে করে নিত এটা একটা প্রফেটিক ভার্স। হ্যাঁ, ইফ ফর এক্সাম্পল আ রোমান সাডেনলি ওপেন্ড আ বুক বাই দ্য পোয়েট ভার্জিল, যে পোয়েট ভার্জিলের লেখা কোনো বই যদি কোনো রোমান পাইতো, দ্য ভার্স হুইচ ফার্স্ট কট হিজ অ্যাটেনশন ওয়াজ রিগার্ডেড বাই হিম অ্যাজ কন্টেনিং প্রফেসি অফ হিজ ফিউচার। বইটা খুলেই প্রথম যে লাইনটা তার মনে পড়তো বা চোখের সামনে আসতো, মনে করা হতো এটাই তার জন্য প্রফেসি। ওই লাইনে যা বলা হয়েছে সেটাকেই তারা ডিভাইন কোনো প্রফেসি বলে মনে করত। Many Roman emperors tried to get some idea of their future destiny by thus suddenly opening a book, work and taking note of the verse which first caught their attention. হ্যাঁ, মানে প্রথম যে লাইনটা পেত রাজারাও, রোমান এম্পায়াররাও সেটাকে তাদের ভবিষ্যৎবাণী বলে মনে করত, প্রথম যে লাইনটা তারা বই খুলে পেত। There is the cause of Albinus, who in his childhood found a verse before his eyes. হ্যাঁ, একটা উদাহরণ বলছে, হঠাৎ করে সে একটা ভার্স পাইলো, and who on growing up found that this particular verse had really contained a prediction of his future destiny. এবং পরবর্তীতে সে বুঝতে পেরেছিল ওই যে লাইনটা প্রথম সে দেখেছিল এটাই যেন তার ভবিষ্যৎকে নির্দেশ করছে। It was of course a superstitious approach to poetry. এটা অবশ্য superstitious, এত ডিভাইনলি পোয়েট্রিকে দেখার দরকার নেই। Just as it was superstitious to believe that even the spirits and ghosts could be controlled and commanded by the magic of Virgil verses. হ্যাঁ, মানে ভার্জিল ভার্স দিয়ে নাকি ভূতদেরকে বা স্পিরিটদেরকে কমান্ড করা যেত, নিয়ন্ত্রণ করা যেত। এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? তারপরও মানুষ এভাবে গ্রহণ করেছে এক সময়। Yet this superstition served to show the great reverence in which poets like Virgil were held. এটা কোন দেশীয়? ভার্জিল কোন দেশীয় পয়েট বলো তো? রোমান। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবা, কারণ এগুলো ব্রিফ কোশ্চেন আসে এরকম ভাবে, যে পয়েটদেরকে ভেটস মানে কি, ভেটস কাদের কোন দেশে বলা হতো, কারা বলতো এগুলো। হ্যাঁ, ইভেন দ্য প্রেডিকশনস মেড বাই দ্য ওরাকল অফ ডেলফি, দেখো, হ্যাঁ, and the prophecies of Sibylla were wholly delivered in verse. Metrical composition characterized by uninhibited flights of the poetic imagination were believed to have a divine force in them. হ্যাঁ, মানে মূল কথা হলো যে পোয়েটিক ল্যাঙ্গুয়েজে, পোয়েটিক ইমাজিনেশনে কোনো কিছু লেখাকে একসময় ডিভাইন ফোর্স হিসাবে মনে করা হতো। তো এটা গেল কি গ্রিকসদের মধ্যে। এমনকি হেব্রুদের মধ্যে কেমন ছিল, যেটা ক্রিশ্চিয়ানিটি, দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য হেব্রুজ, মানে ইহুদি, জুজ এবং ক্রিশ্চিয়ানিটি। দেখো, দ্য টাইটেল অফ ভেটস ফর দ্য পোয়েটস ইজ certainly justified. For instance, the Psalms of King David in Old Testament constitute a divine poem. যে সাম বা সাম সঙ্গীত বলা হয় এগুলোকে, ঠিক আছে তো, যেগুলো কিং ডেভিডের লেখা, তিনিও প্রফেট ছিলেন,
তাহলে সেগুলো সবই হচ্ছে ডিভাইন পয়েম। দ্য ভেরি ওয়ার্ড সামস শোজ দেয়ার ডিভাইন কোয়ালিটি। দ্য ওয়ার্ড সামস মিন নাথিং বাট সংস। দিস সামস ওয়ার রিটেন ইন মিটার অ্যাজ অল লার্ন হেব্রু স্কলার এগ্রি। হ্যাঁ, লার্নেড হেব্রু মেনে নিচ্ছে। কিং ডেভিডস মেথড অফ রাইটিং হিজ সামস ওয়াজ ক্লিয়ারলি অ্যান্ড এন্টায়ারলি পোয়েটিক্যাল, and this is seen especially in the way in which in the course of this song he addresses his musical instrument. কিং ডেভিড, দাউদ, তাই তো, দাউদ নবী কি করতে পারতেন? খুব সুন্দর গান করতে পারতেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। হ্যাঁ, এবং বলা হতো সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তিনি কি বনের পশুদেরকেও কি করতেন? বলো। স্যার নদী থেকে মাছ গান শুনতে পারতেন। হ্যাঁ, আচ্ছা দেখো, এটা ফেসবুকের একটা সংবাদ কি বলছে, দপ্তরি প্রধান শিক্ষককে কামড় দিয়েছে। হ্যাঁ, কোন দেশে আইলাম রে? আচ্ছা, তাই বলছে, দেখো বলছে, he addresses his musical instrument in the way he puts the words dramatically now into the mouth of one person and now in the other. The way he represent things as living person, in the way he makes us see as it were. হ্যাঁ, মানে কি দেখাচ্ছে যে তিনি একটা বস্তুকেও লিভিং করে তুলতেন, একটা ইনস্ট্রুমেন্ট দিয়েও তিনি যেন মানে ইনস্ট্রুমেন্টটাকে মাউথ হিসেবে ব্যবহার করতেন, তার ইনস্ট্রুমেন্টের মিউজিকও যেন কথা বলতো, এরকম আর কি। হ্যাঁ, এবং গড বলছে, গড কামিং ইন হিজ ম্যাজেস্টি অ্যান্ড ইন দ্য ওয়ে হি টেলস দ্য জয়ফুলনেস অফ দ্য বিস্ট অ্যান্ড হিলস, এই যে বিস্ট অ্যান্ড হিলস, হ্যাঁ, তিনি যেন বলতেন। These psalms are a form of heavenly poetry in which the author shows himself to be a passionate lover of that everlasting and indescribable beauty which can be seen only by the eyes of man, mind and by the eyes of faith, যেগুলো শুধু মনের চোখ দিয়ে বা বিশ্বাসের চোখ দিয়ে বোঝা যায়। And yet this poetry is now treated with ridicule. হ্যাঁ, কিন্তু তারপরেও পোয়েট্রিকে এখনো কি করা হচ্ছে, এখনকার যুগে রিডিকিউল করা হচ্ছে। Those who have any real judgment, আর সত্যি তাদের মধ্যে যদি কোনো জাজমেন্ট থাকে, and those who are prepared to look into the matter a little deeper, আর যদি গভীরে যাওয়ার মতো চোখ থাকে, will come to the conclusion that poetry is not at all a contemptible activity deserving expansion from the temple of God. হ্যাঁ, টেম্পল অফ গড থেকে এক্সপেল করার মতো কোনো অ্যাক্টিভিটি সে ডিজার্ভ করে না পোয়েট্রি। ঠিক আছে তো, কি বুঝতে পারছো? তাহলে পোয়েট্রির ডিফেন্সিভে কিভাবে কথা বলা হলো, তাহলে কোন কোন দেশের কথা বলা হলো বলো তো, এখানে কোন কোন দেশের উদাহরণ টানা হলো? এখানে গ্রিক, রোমান আর হিব্রু, তাই তো। এছাড়াও আরো ব্যাভারাস অনেক কান্ট্রি আছে যেখানে মানুষ অশিক্ষিত ছিল, তাই তো, এবং ফিলোসোফার, হিস্ট্রিয়ান, হ্যাঁ, তাদেরকে বলা হলো কি তারা পোয়েটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে কি করছে, তারা তাদের নলেজ অফ ব্রাঞ্চ, তাই তো, মানে ব্রাঞ্চ অফ নলেজকে তারা ছড়িয়ে দিয়েছে এইভাবে। সুতরাং দ্য স্ট্যাটাস অফ পোয়েট্রি অ্যামং দ্য গ্রিক, দেখো অ্যানশিয়েন্ট গ্রিকস বলছে, দ্য গ্রিকস কল্ড দ্য রাইটার অফ পোয়েট্রি আ পয়েট। দেখো কোথাও ভেটস বলতেছে, কাউকে কোথাও পয়েট বলতে সরাসরি, and this name which is the most excellent has found a place in other language as well. The word poet is derived from the, এটা একটু খেয়াল রাখো ব্রিফ কোশ্চেনের জন্য, the word poet এই শব্দটা এসেছে কোথা থেকে? derived from the Greek শব্দ poin which means to make। দেখো তাহলে poet মানে to make। The English people to use the word maker for a poet, এমনকি ইংলিশ পিপলরাও পোয়েটের ক্ষেত্রে মেকার ইউজ করছে। The word maker is indeed a high and exalted title for the poet, কারণ the word maker shows the vast range of poet as compared with the limited range of exponents of other branches of knowledge। হ্যাঁ, তাহলে আদার ব্রাঞ্চ অফ নলেজ গুলো কি লিমিটেড, অর্থাৎ তাদের সাথে যখন পয়েটকে মেকার গুলো তুলনা করা হচ্ছে তাহলে অটোমেটিক তাদের স্থানটা কি হচ্ছে, অনেক উপরে উঠে যাচ্ছে, তাই না? হাই একটা প্লেস কিন্তু তারা সকল জায়গাতেই পাচ্ছে। আচ্ছা, আমরা এই 10 চ্যাপ্টার এখানে কি হলো, আচ্ছা এখান থেকে নতুন একটা সেন্স এসেছে, তাহলে আমরা আজকে এখানেই রাখলাম, ঠিক আছে? তাহলে আগামী থেকে এখানে তোমাদের কি পড়ার টাইম আছে না টেস্ট চলতেছে, ইনকোর্স চলতেছে? টাইম কম নাকি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে পড়া দিলাম না স্যার। সব কলেজে কি একই সাথে ইনকোর্স করবে? ইনকোর্স কি বাড়ি করবে? এখন 25 তারিখ পর্যন্ত ডেট আছে তোমাদের, তাই না? স্যার 21 তারিখ থেকে জি স্যার। এখন 10 না 15 তারিখ শুরু হয়েছে, 14 তারিখ থেকে শুরু হয়ে 23 তারিখে শেষ হয়ে যাবে, একদিনে 2টা করে।
আমাদের কলেজে ডেট দেওয়ার আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এই পর্যন্ত আপাতত থাকলো, আগামী দিনের পর থেকে শুরু করবো, যেহেতু কালকে তো ক্লাস আছে। ওকে, সমস্যা নেই। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। আল্লাহ হাফেজ।